এই জায়গাটা সেফ লাগিতেছে। তাহলে ওইখানেই আমরা তাঁবু ফেলিয়া থাকিব। ইয়েস, এই মাঝি নৌকাটা ওই পারে নিয়ে চলো। গিন্নি, আর কটা ভাত দিয়ে যাও তো। গিন্নি আবার গেল কোথায়? বলি, ও গিন্নি, শুনতে পাচ্ছ? কি হয়েছে? আমার মাথা। কি বললে? ইয়ে মানে ওই মাছের মাথা। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খুব ভালো রেঁধেছো গিন্নি। ও তাই বলো। বলছি কি, আমাকে আর একটু ভাত দাও না, পেটের ডান দিকটা একটু খালি খালি লাগছে। হ্যাঁ হ্যাঁ, সে বুঝতে পেরেছি। আমি আবার পেট একদম খালি রাখতে পারি না তো। পেট খালি থাকলেই বায়ু জমে, বুঝলে গিন্নি? দাঁড়াও, নাও নাও, হাঁড়িতে যত ভাত ছিল সব ঢেলে দিয়েছে, সব। ভালো করেছো গিন্নি। কি ভালো মানুষ রে বাবা। বলি, বিয়ের সময় যে বড় মুখ করে বলেছিলে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, এরকম বলেছিলাম নাকি আমি? কই, আমার তো মনে পড়ছে না। এখন আমি খাবো কি? সব ভাতই যে তুমি খেয়ে নিলে। পেট পুরো ভরে গেছে, বুঝলে? উঠলাম গিন্নি, তুমি দুপুরে দুটো মুড়ি খেয়ে নিও, খালি পেটে থেকো না যেন। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। খেতে খেতে যেদিন ভুঁড়িখানা ফটাস করে ফেটে যাবে সেদিন বুঝবে। হ্যাঁ, আমার ভুঁড়ি ফাটলে তোমার মাছ মাংস খাওয়া সব শিখেই উঠবে, এই বলে দিলাম। যত সব। এই তো ভোলা ময়রার দোকানের মাখা সন্দেশের গন্ধ। ভোলা ময়রা, ভোলা ময়রা। কি হলো গোপাল, ডাকাডাকি করছো কেন? সন্দেশ পাকাচ্ছ বুঝি? হ্যাঁ গোপাল, গন্ধ পেয়েছো নিশ্চয়ই। সে আর বলতে, তুমি সন্দেশে পাক দিলে গোটা কৃষ্ণনগর রাজ্যটা যে তোমার সন্দেশের গন্ধে মৌ মৌ করে। কই দাও তো, আমাকে মাখা সন্দেশ দাও। আজ সন্দেশ খেয়ে তবে রাজসভায় যাব। দিচ্ছি গোপাল, দিচ্ছি। এই নাও, এই নাও। আরো দাও, আরো দাও। হ্যাঁ, এই নাও, এই নাও। আর দাও, দাও দাও দাও। আর তো নেই, সব সন্দেশ শেষ। যা, কি যে করো না, একটু বেশি করে বানাতে পারো না? এদিকে আজও আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল, আমি চলি। আরে সন্দেশের পয়সাটা তো দিয়ে যাও। পয়সা? পয়সা তো নেই, পয়সাও শেষ তোমার সন্দেশের মতো। ভয় পেও না ভোলা মায়েরা, রাজসভা থেকে ফেরার পথে আরো 1 কিলো মাখা সন্দেশ নিয়ে তবে বাড়ি ফিরবো, তখন সব পয়সা একেবারে শোধ করে দিয়ে যাব। চলি। গোপাল বলে কি? এক কড়া মাখা সন্দেশ খেয়েও পেট ভরেনি। আবার বলে কিনা বাড়ি যাওয়ার সময় আরো 1 কিলো সন্দেশ নিয়ে যাবে। বাবা রে বাবা, গোপাল মানুষ নাকি রাক্ষস? তা এটা আবার কোন আনন্দের রাজ জ্যোতিষী? আগে মহারাজ, আমার গরুর একসঙ্গে 2টো বাছুর হয়েছে, সেই আনন্দে আমি আজ রাজসভায় রসগোল্লা নিয়ে এসেছি সবাইকে খাওয়াবো বলে। বাহ বাহ, গরুর বাছুর হয়েছে সেই আনন্দে রসগোল্লা? তাহলে তোমার বাচ্চা হলে তুমি বুঝি আমাদের মাংস ভাত খাওয়াবে? মন্ত্রী, তুই না সত্যি। রসগোল্লার গন্ধ নাকে গেল বলে মনে হলো। এই তো আমি ঠিক ধরেছি, ঠিক ধরেছি, ঠিক ঠিক ঠিক। বাচ্চা কাঁদে ভ্যাঁ ভ্যাঁ, বুড়ো হাসে ফিক ফিক।
বাহ বাহ বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি। তা গোপাল, তোমার নাক তো দেখছি বড় শক্তিশালী। আগে পিঁপড়ে আর গোপাল ভাঁড়ের মধ্যে মিল কোথায় জানেন? কোথায়? দুজনে এই মিষ্টির গন্ধ 100 মাইল দূর থেকেও শুকে নেয়। তা আজ রাজসভায় রসগোল্লা কোন আনন্দে রাজ্যতীষী? আমার দুটো বাছুর হয়েছে গোপাল, সেই আনন্দে। তোমার নয় রাজ্যতীষী, বলো তোমার গরুর দুটো বাছুর হয়েছে। হ্যাঁ, বাহ বাহ বাহ, এ তো বড় খুশির খবর। কই দেখি রসগোল্লাগুলো এই মিষ্টির ভাগ ঠিক মতন পড়েছে কিনা। মিষ্টির ভাগ তো ঠিক আছে। দাঁড়ান, আবার এবার দেখছি ছানাটা টাটকা কিনা। এবার কি দেখবে গোপাল? এবার দেখবো রসগোল্লাটা পুরো গোল কিনা। যা, এ কি করলে গোপাল? সবার জন্য আনা রসগোল্লা একাই শেষ করে দিলে। দেখি দেখি রসগোল্লার হাঁড়িটা দিন তো। হাঁড়ি নিয়ে কি করবে শুনি গোপাল? আগে দেখবো হাঁড়িতে ফুটো আছে কিনা। এই নিন, ধরুন। হাঁড়িটা আবার ফেরত দিলে কেন? ওটাও খেয়ে নাও। আগে পেট ভরে গেছে মন্ত্রী মশাই, আপনার খিদে পেলে আপনি খেতে পারেন এই মাটির হাঁড়িটা। পেটুক কোথাকার। গোপাল, এ তুমি কিন্তু বড় অন্যায় কাজ করলে। তুমি নিজের সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাগুলো খেয়ে নিলে। ওই রসগোল্লাগুলো আমার পেটে যাবে বলেই আজ রাজসভায় এসেছিল মহারাজ। আহ, শান্তি। দেখেছেন মহারাজ, এক হাঁড়ি রসগোল্লা খাওয়ার পরও গোপাল কি সুন্দর ভুঁড়ি ফুলিয়ে বসে আছে। মাঝে মাঝে ইচ্ছে করে গোপালের ভুঁড়ি মেরে ফাটিয়ে দিতে। যার যত রাগ সব আমার এই ভুঁড়ির উপর কেন বলুন তো? আমার ভুঁড়ি তো কারোর কোনো ক্ষতি করেনি। না না গোপাল, তুমি দিন দিন বড্ড পেটুক হয়ে যাচ্ছ। এইভাবে চলতে থাকলে যে মহা বিপদ। কিসের বিপদ মহারাজ? আজ গোপাল নিজের ভাগের রসগোল্লার সঙ্গে সঙ্গে আমাদের ভাগের রসগোল্লাও খেয়ে নিয়েছে। তে এইভাবে চলতে থাকলে গোপাল একদিন গোটা কৃষ্ণনগর রাজ্যের প্রজাদের ভাগের খাবারই তো একাই খেয়ে নেবে। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ তো আর জানেন না, এখানে আসার আগে আমি গিন্নির ভাগের ভাত আর ভোলা ময়রার দোকানের 1 কড়া মাখা সন্দেশ শেষ করে দিয়ে এসেছি। মহারাজ যদি জানতে পারতেন তাহলে তো সোজা আকাশ থেকে পড়তেন। গোপালকে আর এই কৃষ্ণনগর রাজ্যে রাখা উচিত হবে না, না হলে একদিন আমরা সবাই অনাহারে মরবো। মন্ত্রী মশাই ঠিক বলেছেন মহারাজ। গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। হ্যাঁ হ্যাঁ, গোপালকে আজই রাজ্য ছাড়া করুন। গোপাল একটা রাক্ষস। কদিন পর গোপাল খাবার না পেয়ে আমাদের ধরে ধরে খাবে। হ্যাঁ, ধুর, একা 1 হাঁড়ি রসগোল্লা খেয়েছি বলে তখন থেকে অনেক অপমান সহ্য করেছি। আর নয়, আমি চললাম। চুলোয় যাক রাজসভা। শোনো গোপাল, দাঁড়া। যা, গোপাল মনে হয় খুব রাগ করেছে। যত সব উটকো ঝামেলা। আরে বাবা, পৃথিবীর বুকে মানুষের জন্মই হয়েছে পেট ভরে খাওয়া দাওয়া করার জন্য। এদিকে সবার পেটে খিদে, মুখে লাজ। এ আমার একদম সহ্য হয় না। ইচ্ছে করে সব কটার ঘাড় ধরে মটকে দিই। ও ভোলা মায়েরা। না গোপাল না, আমি তোমার কাছে আর সন্দেশ বিক্রি করব না। না। কেন কেন? তুমি আমার কাছে সন্দেশ বিক্রি করবে না কেন? তুমি আগে আমার ওই আগের দামটা শোধ করে দাও তো। আমি পয়সা দেবো বললাম তো। চাই না পয়সা, চাই না। কেন কেন? ভয় গো ভয়ে। যেভাবে তুমি ওই 1 কড়া মাখা সন্দেশ মুহূর্তের মধ্যে শেষ করে দিলে, তাতে করে আমার ওই গোটা দোকানটা খেয়ে ফেলা তোমার কাছে কিছুই অসম্ভব নয়। তাই আমি ঠিক করেছি যে তোমার কাছে আর ব্যবসা করব না। হ্যাঁ। দূর, এ তো মহা জ্বালায় পড়া গেল। আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও। ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনের দুপুরে অপহরণ। হ্যাঁ মহারাজ, মহারাজ, মহারাজ। সাহেব, কাজ হয়ে গেছে। ভেরি গুড। এবার উহার মুখের কাপড়টা খুলিয়া দাও।
এ কি ভোলার দোকান থেকে আমি কোথায় এলাম? তুমি এখন আমাদের চাবুটে আসিয়াছ, আজ থেকে তুমি আমাদের সঙ্গেই থাকিবে। মামা বাড়ির আবদার পেয়েছো? আজ থেকে আমাদের সঙ্গে থাকিবে? কেন থাকিব? আমায় কি পাগলা সারমেও কামড়াইয়াছে? তুমি আমাদের নকল করিতেছ? তোমার এত বড় সাহস! এই গান দিয়ে গুলি করিয়া তোমার মাথার খুলে উড়াইয়া দিব। ইউ ইউ ইডিয়েট! ওরে বাবা রে, না না, আপনারা মহান। আচ্ছা, আপনারা মানুষ খুন করেন গান গাইতে গাইতে? নো 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 নো, ইহা হইল গান। গান মানে জানি আমি। চুপ করো বেসুরা! ইহা ওই গান না হে, ইহা হইল বন্দুক। বন্দুক, ইউ নো, বন্দুক, পিস্তল। আজ থেকে তুমি আমাদের হইয়া কাজ করিবে। আমরা যা যা বলিব তুমি তাই শুনিবে, না হয়ে আমরা তোমাকে এই গান দিয়া উড়াইয়া দিব। সর্বনাশ! না না, আপনারা যা বলবেন আমি তাই করব। ভেরি গুড, ভেরি গুড। হা 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 হা। এবার আমরা রাজা কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লিখিব। চিঠিতে বলিব, কাল আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রাজ্যে যাইব রাজ্য দখল করিতে। ইয়েস, তারপর আমরা জলপথ ধরিয়া সোজা হামলা করিব। আমাদের সঙ্গে গোপাল থাকিবে, তার ফলে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কিছুই করিতে পারিবে না। এইবার বুঝেছি আমাকে এখানে ধরে নিয়ে আসার কারণ। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি কি হয়েছে? দুটো লোক ওই ঘোড়ার গাড়িতে করে এসে... আরে আরে আরে, আমি যে চোখে অন্ধকার দেখছি। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও! ওরে বাবারে, ওরে বাবারে, এই যে দিনে দুপুরে অপহরণ! না মহারাজ, মহারাজ, মহারাজ! সে কি, ওরা গোপালকে অপহরণ করে নিয়ে গেছে? কিন্তু কিন্তু ওরা কারা? তা তো জানি না মহারাজ, ওদের মুখে ওই কালো কাপড় বাঁধা ছিল। আপনি শান্ত হয়ে বসুন মহারাজ, আপদ গেছে বাঁচা গেছে। গোপালের যা খাই খাই স্বভাব, ওরা গোপালের পেট ভরাতে না পেরে আবার গোপালকে ফিরিয়ে দিয়ে যাবে। না 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 না, হাজার হোক গোপাল আমার রাজসভার একজন সদস্য। আমি চুপ করে বসে থাকি কেমন করে বলো তো? মহারাজ, মহারাজ একটু আগে একজন ঘোড়ায় চেপে এসে এই চিঠিটা রাজবাড়ির দরজার সামনে ফেলে দিয়ে গেছে। আমরা তার মুখ দেখতে পারিনি। তাই নাকি? কই দেখি চিঠিতে কি লেখা আছে। সর্বনাশ! এই যে হুমকি চিঠি। মহারাজ, চিঠিটা কে পাঠিয়েছে? ইংরেজরা। গোপাল ওদের কাছেই আছে, আর ইংরেজরা আগামীকালই জলপথে আমাদের রাজ্য আক্রমণ করবে বলে লিখেছে। আমি তাহলে আজই কৃষ্ণনগরের সমস্ত ফেরিঘাটে ওই সৈন্য নামিয়ে দিচ্ছি মহারাজ। কিছুতেই ইংরেজদের এই রাজ্যে ঢুকতে দেবো না। হ্যাঁ। না না, ভুলে যেও না সেনাপতি, ইংরেজদের কাছে আমাদের গোপাল আছে। আমরা ওদের আটকালে যদি ওরা গোপালের কোনো ক্ষতি করে দেয়। ওরে বাবা, কাল তাহলে যুদ্ধ লাগবে। আমি বাড়ি গেলাম মহারাজ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে। এক্ষুনি না গেলেই এখানেই আমারও শরীর খারাপ লাগছে মহারাজ, আমার মাথাটা না বনবন বনবন করে ঘুরছে, আমি পালাই। আমারও মাথা ঘুরছে, আমার জ্বর এসেছে, আমিও যাই। যা, ইংরেজদের আক্রমণের কথা শুনেই সবাই পালিয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে কি হবে মহারাজ? হায় রে হায়, আমার মানুষটা যে কোথায় চলে গেল ভগবান, তুমি একটু দেখো। হায় হায় হায়, আমার মানুষটা নিশ্চয়ই রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। মানুষটা মোটে খালি পেটে থাকতে পারে না। কি জানি মানুষটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। গোপাল তো আমাদের দুইজনের খাবার একা খাইয়া শেষ করিয়া দিবে। করিলে আর কি করা যাইবে? আজকের রাতটা যেমন করিয়া কাটাইয়া দিতে পারলেই হইবে। কাল তো আমরা গোপালকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগর আক্রমণ করিব।
করাচ্ছি আক্রমণ। আমি তাহলে আমাদের অস্ত্র রাখিবার বাক্সটা গুছাইয়া রাখি, কাল সকাল হইলেই আমরা গোপালকে সঙ্গে নিয়ে নৌকা করিয়া রওনা দিব। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। এই গোপাল, আগে তুমি পেট ভরিয়া খাও, আরো খাবার লাগিলে খেয়ে নেবে। শেয়ার বলতে এরা তো পুরো জামাই আদর করে রেখেছে আমাকে। তোমাদের জমিয়ে রাখা কামাই যখন খেয়ে পালাবে গোপাল জামাই, তখন বুঝবে ঠেলা। কাল যা হোক করে এই বাক্সটা আগে সরাতে হবে, তারপর জমবে খেলা। আপনি এখনো ঘুমোননি? না রানী, মাথা এখন অনেক দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। ওহ, কাল যে কি হবে কে জানে। আপনি চিন্তা করবেন না, গোপাল যখন ওদের কাছে আছে তখন গোপাল নিশ্চয়ই মনে মনে কোনো ফোন দিয়ে এঁটে রেখেছে। আপনি মাথা ঠান্ডা রাখুন, গোপালের ওপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি ওদের চেনো না রানী, ওরা ইংরেজ, ওদের কাছে আধুনিক সব অস্ত্র আছে, ওদের সঙ্গে আমরা যে পেরে উঠবো না। তাছাড়া গোপাল আছে ওদের কাছে, ওদের ওপর আক্রমণ করলে ওরা যে আর গোপালকে আস্ত রাখবে না। গোপাল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, আমাদের কৃষ্ণনগরে যাইতে হইবে। এই তো গোপাল হাজির সাহেব। তাড়াতাড়ি নৌকায় চড়িয়া বসো, ফাস্ট ফাস্ট। এই কাঠের বাক্সে কি আছে সাহেব? নিশ্চয়ই খাবার দাবার। তুমি বড় পেটুক আছো গোপাল, এটা খাবার না হয় গান আছে, গান। কৃষ্ণচন্দ্রের রাজ্যটা নিজেদের নামে করিতে আমাদের সাহায্য করিবে এই অস্ত্র। গোপাল থাকতে ওটি হবে না। ঘুঘু দেখেছো, ফাঁদ তো দেখনি। কি ভাবিতেছো গোপাল? তাড়াতাড়ি উঠিয়া এসো। ওরে ওরে বাবা রে, হাই তোমার ওজন কত গোপাল? তোমার ভারী যে এই নৌকা ডুবিবার উপক্রম হইল। গোপাল, তোমার ওজন কত? আগে অনেকদিন নিজের ওজন মাপা হয় না সাহেব, তবে লোকে বলে আমি নাকি একাই 100। সেনাপতি, আমি হুকুম না করলে তুমি নিজে থেকে কিছুই করবে না, এই আমি কিন্তু বলে দিলাম। তাতে হিতে বিপরীত হতে পারে। আজ্ঞে মহারাজ, কিন্তু গোপাল আর আমাদের কৃষ্ণনগর রাজ্য দুটো একসঙ্গে বাঁচানো যাবে বলে আমার কিন্তু মনে হয় না। সেরকম হলে আমি ইংরেজদের কাছে হার স্বীকার করে নেব, কিন্তু গোপালের যেন কোনো ক্ষতি না হয়। হ্যাঁ গোপাল, চুপ করিয়া বসো, না হইলে তোমার ভারে নৌকা ডুবিয়া যাইবে। চুপ করে কিভাবে বসি বলুন তো ইংরেজ সাহেব? সকাল থেকে পেটে কিছুই যে পড়েনি, আর আমি আবার খালি পেটে বেশিক্ষণ চুপ করে বসতে পারি না। হবে হবে হবে, একটু চুপ করিয়া বসো। এই ডাঙায় উঠিয়া আমি আগে তোমাকে পেট ভরিয়া খাবার খাওয়াইব, তারপর কৃষ্ণনগর রাজ্য আক্রমণ করিব। ওই তো মহারাজ। মহারাজ, আমার জন্য খাবারের ব্যবস্থা করুন মহারাজ। গোপাল, গোপাল তুমি চুপ করিয়া বসো। ইউ ইডিয়েট! না হইলে আমরা সবাই ডুবিয়া মরিব। বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। ওই তো একটা নৌকো এই দিকেই আসছে। ওটা গোপাল না? গোপাল এমন লাফালাফি করছে কেন? আগো, আমাদের এক্ষুনি নৌকা হালকা করিতে হইবে, না হইলে আমরা ডুবিয়া মারা যাইব। কিন্তু কি করিয়া হালকা করিবে নৌকো? মাগো, বড্ড খিদে পেয়েছে, পেটে কিছু না পড়লে আমি মরে যাব মহারাজ। হয় 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 হয়, হে তুমি কি করিলে? আমাদের অস্ত্র সব জলে ডুবিয়ে গেল। অস্ত্র না ফেলিলে আমরা ডুবিয়া যাইতাম। এই তো বুদ্ধি, আমার বুদ্ধি কাজ করেছে। মহারাজ,
ইংরেজদের কাছে এখন আর কোনো অস্ত্র নেই, আমরা এখন নিরাপদ মহারাজ। সেনাপতি, এক্ষুনি ওদের বন্দি কর। গোপাল, এসব তাহলে তোমার বুদ্ধি ছিল? আগে হ্যাঁ সাহেব, সব গোপালের বুদ্ধি। গোপাল, এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি। আগে ইংরেজরা ভেবেছিল আমাকে অপহরণ করে বন্দুকের ভয় দেখিয়ে আমাদের কৃষ্ণনগর রাজ্যটা ওরা হাতিয়ে নেবে, সেই মতন ওরা নৌকাতে বন্দুকও তুলেছিল। তাহলে সেই বন্দুকগুলো গেল কোথায়? কেন? মা গঙ্গার কাছে। গোপালের ওজনের ভারে ওরা নৌকা থেকে বন্দুক ফেলে নৌকা হালকা করতে বাধ্য হয়েছে। তোমার এত ওজন গোপাল? আগে শুধু আমার নয়, আমার সঙ্গে এই যে। আমি তোমাকে ছাড়িব না গোপাল, এর বদলা আমরা নেবই নেব। আগে কারাগার থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বার করুন, তারপর বদলা নেবেন। যা, এই দুটোকে ধরে কারাগারে ঢুকিয়ে দে। সাবাস গোপাল, সাবাস। আমি কিন্তু বড় চিন্তায় ছিলাম। আগে ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র আছে মানছি, কিন্তু আমার কাছে যেটা আছে সেটা আর কারুর কাছে নেই। তোমার কাছে কি আছে গোপাল? বুদ্ধি আর ওজন। কারণ মাথায় বুদ্ধি থাকলে ওজনকেই অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। নিন নিন, অনেক হয়েছে, এবার আমাকে কিছু খেতে দিন, বড্ড খিদে পেয়েছে। আবার এত বেলা হয়ে গেল, এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। কি যে করি। এই বৃষ্টিতে আজও তোমার রাজসভায় যেতে দেরি হয়ে যাবে গো। দেরি সে তো রোজই হয়। আগে দেখো রাজসভায় যেতে পারি কিনা। যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যেতে গেলে যে পুরো ভিজে যাব, আর ভিজে গেলেই অসুখে পড়বো। তখন এই তোমাকে এই আমার সেবা করতে হবে বলে দিলাম। মরণ, সে তো আমার রোজই তোমার সেবা করতে হয় গো। রোজ রান্না করো, ধুতি কেচে দাও, এগুলো কি সেবা নয়? যত সব। আমি বলছি বৃষ্টি ধরলে তবে যাবে। বৃষ্টি থামবে বলে মনে হয় না। না, আমার আজ রাজসভায় যাওয়াও হবে না। এত কামাই করলে না, এবার তোমার চাকরি যাবে। তোমার আর কি, যত সমস্যা তো আমার। কি হলো গো? বাড়ি ভেঙে গেল গো। হায় 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 হায়। আহ গিন্নি, একটু চুপ করো দেখিনি, দেখি ভালো করে কি হলো। কি গো, তুমি আবার দাঁড়িয়ে ভিজছো কেন গো? এক্ষুনি ঢুকে এসো, ঢুকে এসো বলছি। অনেক হয়েছে ওই মাথা মোছা। ওই কখানি চুল, তাতে অত মুছলে সেগুলো যাবে। বলি এবার কি করবে? বৃষ্টিটা একটু কমলো বলে মনে হচ্ছে না, কিন্তু আবার জোরে বৃষ্টি এলে পুরো বাড়িটাই ভেঙে পড়বে, এ আমি বলে দিলাম। হ্যাঁ না না, এখন আমি বাড়ি সারাতে পারবো না। তার পারবে কেন? কিপটে বুড়ো, বাড়ি ভেঙে পড়লে তুমি এই বাড়িতেই বসে থাকবে, আমি বাপের বাড়ি চলে যাব, এ আমি বলে দিলাম। হ্যাঁ। আহ গিন্নি, খালি এক কথা, যেটা বোঝো না সেটা নিয়ে আর কথা বলো না তো। তাই না? আমি কিচ্ছু বুঝি না। না, যত বোঝো তুমি। তা আমি কি বুঝি না শুনি? এই বাড়ি সারিয়ে কোনো লাভ নেই। এটা তুমি ঠিক বলেছো। আমার বহুদিনের শখ একটা দোতলা বাড়ি। বাবা, বহুদিনের শখ, আগে তো বলনি, এই প্রথম শুনলাম। বললে কি আর তুমি পারতে? এখন বানাও, একটা দোতলা বাড়ি বানাও তো। আচ্ছা, একটা দোতলা বাড়ি বানাতে কত খরচা তোমার ধারণা আছে? ও সব আমি শুনতে চাই না। তোমার যা দরকার তুমি মহারাজের কাছে চাও। দেখি কি হয়। এবারে ফসল বেশি বৃষ্টির জন্য নষ্ট হয়েছে, প্রজারা ঠিকমতো খাজনা দিতে পারছে না। এই সময় মহারাজকে দিতে পারবে? বলি অত ভাববার কি আছে? তুমি সাহায্য কেন পাবে না? তুমি আগে চেয়ে দেখো।
তবে মহারাজ না দিলেও আমি কিন্তু কিচ্ছু শুনতে চাই না। হ্যাঁ, আমার দোতলা বাড়ি চাই। হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি হচ্ছে সীতার মতো, খালি বলে সোনার হরিণ চাই, সোনার হরিণ চাই। এদিকে আমি রামচন্দ্রের মতো বনবাসে যেতে পারলেই বাঁচি। আগে দোতলা বাড়ি বানাবে, তারপর তুমি বনবাসে যাও আর যেখানে খুশি যাও, আমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা তোমার হবে কেন? আমার মাথা তুমি ব্যথা করে দিচ্ছ। উফ, একবার মুখ ফসকে কি বলে ফেললাম, ব্যাস অমনি শুরু হয়ে গেল। রাজসভায় গোপাল কাল আসেনি, আজও এখনো পর্যন্ত এলো না। না, আমার বিশেষ চিন্তা হচ্ছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন মহারাজ। গোপাল এমনিতেই ভীষণ কুঁড়ে, এটা তো সবাই জানে। মন্ত্রী, তাহলে তুমি বলতে চাইছো রাজসভায় আসতেও গোপালের আলস্য? না না না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। মহারাজ, গোপালের সব কিছুতেই আলস্য। আমি একটার পর একটা উদাহরণ আপনাকে দিতে পারি। তা কিরকম শুনি? আপনি যখন কোনো সমস্যার কথা বলেন তখন আমরা সবাই কত রকম আলোচনা করি, কিন্তু গোপাল প্রায় চুপ করে থাকে। আমি এই ব্যাপারে গোপালকে জিজ্ঞাসা করেছিলাম। গোপাল আমার কথার উত্তরে কি বলেছিল জানেন? না, জানি না, তা এখন বলো। গোপাল আমাকে বলেছিল ওর কাজ হচ্ছে মহারাজকে হাসানো, কারণ ও রাজসভার মাইনে করা ভাঁড়। জটিল আলোচনায় নাকি ওর নিজেরই হাসি পায়, তাই চুপ করে থাকে। বেশ বেশ বেশ, আরো আছে মহারাজ। আচ্ছা, সে কথা না হয় পরে শোনা যাবে, তার আগে জানতে চাই গোপালের খবর কারো কাছে আছে কিনা। মহারাজ, গোপালের সাথে আমার আজ সকালে দেখা হয়েছিল। তো সেই কথাটা আগে বলবে তো। আমি দেখলাম গোপালের মুখ ভার। প্রশ্ন করাতে বলল ওর বাড়ি নাকি ভেঙে গেছে। গোপালের বাড়ি ভেঙে গেছে? কি সর্বনাশ! তাহলে গোপাল কি এখন পথে বসে আছে? না মহারাজ, ওরকম ভাঙেনি যাতে গোপাল পথে বসে। তুমি কি নিজের চোখে দেখেছো পণ্ডিত? না, মানে কি বলেছি মহারাজ, দেখুন আর একটা নমুনা। গোপাল হচ্ছে মিথ্যে কথা বলার রাজা। আসলে নানা ছুতোয় ওর আজকে কামাই করার শখ। দেখুন, বৃষ্টিতে নদীতে ভালো মাছ পেয়েছে, সেই মাছ বসে বসে ধরছে। না, আজকে দেরি হয়ে গেল। মহারাজের থেকে ঠিক কতটা সাহায্য চাইবো সেই হিসাব নিকাশ করতেই বেলা হয়ে গেল। সাবধানের মান নেই মহারাজ, দেখবেন গোপাল এসেই ওর বাড়ি ভাঙার কথা বলে সাহায্য চাইবে। আহা, আগে গোপালকে আসতে দাও। তবে মহারাজ, গোপালের কুষ্ঠিতে কিন্তু আমি বাড়ি ভাঙার লক্ষণ দেখতে পাচ্ছি। আমার মনে হয় কথাটা মিথ্যে নয়, তবে এও দেখতে পাচ্ছি গোপালের কুষ্ঠিতে। আপনি বরং মহারাজের কুষ্টি নিয়ে ভাবলে আমাদের এই কৃষ্ণনগরের উন্নতি হয়। মন্ত্রী এসেছে, গোপাল এসেছে। এই তো গোপাল, নিজের জায়গায় বসো। গোপাল মহারাজ, একটা কথা বলি। বলো কবি, বলো। গোপাল কি ভুলে গেছে হাসাতে, নাকি তার মন পড়ে আছে ভাঙা বাসাতে? বাহ মহারাজ, একদিক থেকে ভালোই হলো, আমাকে আর কষ্টের কথা কষ্ট করে বলতে হলো না। গোপাল, তোমার বাড়ি ভেঙে গেল কি করে? পুরনো হলে যা হয় আর কি, অনেকদিন সারানো হয়নি, এত বৃষ্টি। বুঝলাম গোপাল, তোমার একটু এখন কঠিন সময় যাচ্ছে। তা তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ, কিন্তু মহারাজের কাছে আমার একটা আর্জি ছিল। বলে ফেলো গোপাল। ভাবছি এবার একটা পাকা দোতলা বাড়ি না হলেই নয়। হ্যাঁ, সে তো ঠিকই, নইলে আবার ঝড় চলে বিপদ হবে। মহারাজ, আমার কাছে একটা দোতলা বাড়ি বানাবার মতো অর্থ নেই, তাই যদি আপনি কিছু সাহায্য করেন তাহলে এই মরশুমে আমার বাড়িটা হয়ে যায়। কি সর্বনাশ! গোপাল, তোমার হলো কি? তুমি মহারাজের কাছে সাহায্য চাইছো সামান্য একটা বাড়ির জন্যে? মন্ত্রী মশাই, একটা বাড়ি কখনো সামান্য হতে পারে কি? নিশ্চয় গোপাল, যেখানে রাজ্যের প্রজারা ঠিকমতো খেতে পাচ্ছে না কারণ ফসল নষ্ট হয়েছে, সেখানে তোমার বাড়ির জন্যে মহারাজ কি সাহায্য করতে পারেন? গোপাল একটা দরকারি চেয়েছে, আর এটুকু সাহায্য আমরা রাজকোষ থেকে তো করতেই পারি। না মহারাজ, রাজকোষের অবস্থা খুব খারাপ। আমি খাজাঞ্চিকে এক্ষুনি ডেকে আনছি, যদি আপনি অনুমতি করেন। ঠিক আছে, ঠিক আছে,
মন্ত্রী, তুমি খাজাঞ্চিকে ডেকে পাঠাও। মহারাজ, খাজাঞ্চি নেই, ওকে বাইরে থেকে আমি ডেকে আনছি। মন্ত্রী মশাই, না বলছি আপনি আমাকে এখানে ডেকে আনলেন কেন? মানে আপনি বললে আমি সোজা রাজসভাতেই। এত কথা বলো না খাজাঞ্চি, আমি যা বলছি মন দিয়ে শোনো। গোপাল একটা বাড়ি করবার মতলব করছে, আর এটা কিছুতেই আমি হতে দেব না। আমারও একটা বড় বাড়ি হলে বেশ হয়, কিন্তু সব হবে, শুধু আমার কথা শুনে চলো। রাজকোষের অবস্থা এখন কি রকম? এইবার খাজনা আদায় ভালো মতো না হলেও এই গেলবার যা আয় হয়েছিল তাতেই আমাদের রাজকোষ এখনো ভর্তি। এর উল্টো কথা তুমি মহারাজকে বলবে। মন্ত্রী, তোমার অনেক দেরি হলো যে। মহারাজ, আমি খাজাঞ্চিকে খুঁজেই পাচ্ছিলাম না। খাজাঞ্চি ওর বাড়িতে ছিল না। ওরও মহারাজ বাড়ি অনেকটা ভেঙে গেছে, তাই নির্জনে বসে কাঁদছিল, তাই না খাজাঞ্চি? আগে হ্যাঁ মহারাজ, মানে ভাবতেই আমার এখন কান্না পাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন কেঁদো না। মহারাজ, আমাদের খাজাঞ্চি শুধুমাত্র ওর বাড়ি সারাতে চায়, সেটা প্রয়োজন, আর সেটাও করা যাবে না। আপনি খাজাঞ্চির মুখ থেকেই শুনুন। মহারাজ, আমাদের খুব দুর্দশা চলছে। আমাদের না প্রজাদের? খাজাঞ্চি, আমি প্রজাদের কথাই বলছি মহারাজ। এই অবস্থায় রাজকোষের ভাঁড়ার শূন্য। এখন আমি মরে গেলেও আপনার থেকে সাহায্য নিয়ে আমার বাড়ি সারাতে পারবো না মহারাজ। আহা, দেখেছেন মহারাজ, দেখেছেন কি অসামান্য দেশভক্তি? আর গোপাল সেখানে একটা আস্ত বাড়ি, তাও আবার দোতলা। হ্যাঁ, আমাদের রাজকোষের এত খারাপ অবস্থা হলে তো দেখছি নবাবের কাছে মুখ দেখানোই দায় হয়ে উঠবে। এই সব হলো মন্ত্রীর শয়তানি, আমি বেশ বুঝতে পারছি, কিন্তু উপায় আমি খুঁজে পেয়েছি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নিজে নবাবের কাছে গিয়ে প্রজাদের দুর্দশার কথা বলে খাজনা মকুব করতে বলবো। বলবে গোপাল, বলবে। হ্যাঁ, তুমিই পারো। নবাব তোমাকে পছন্দ করেন বলেই তো আমি জানি। কিন্তু গোপাল, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রজাতির এই অবস্থা আর রাজকোষের এই অবস্থা, সেখানে তোমার পাকা দোতলা বাড়ির জন্য অর্থ সাহায্য করা মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমি বুঝতে পেরেছি মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন, এখন আপনার সাহায্য করার প্রয়োজন নেই। এই বিলাসিতা যে এখন করা উচিত হবে না, এটা গোপাল তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি সবটাই বুঝতে পেরেছি। ব্যাটার ঠিক কি বলতে চাইছে আর কি ধান্দা নিয়ে নবাবের কাছে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। গোপাল, তোমাদের রাজা কৃষ্ণচন্দ্রের এমন অবস্থা যে তোমার একটা বাড়ি করার জন্য সাহায্য করতে পারছে না। আগে নবাব বাহাদুর, কি বলবো, আপনি নিশ্চয়ই জানেন কৃষ্ণনগরে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় বন্যার অবস্থা। নদীর পাড়ে অনেকের বাড়ি ধসে তলিয়ে গেছে। দুদিন পরে আমার এই মাটির বাড়িও নদীর বুকে তলিয়ে যাবে, তাই বাড়িটা করা খুব প্রয়োজন। গোপাল, তোমাকে তো আমি বহুদিন আগেই আমার দরবারে চেয়েছিলাম। তোমার মতন একজন রসিক লোকের আমার খুব প্রয়োজন। তুমি আর তোমার গিন্নি এই মুর্শিদাবাদে এসে থাকতে পারো। আগে তা হয় না নবাব বাহাদুর, কৃষ্ণনগরের সঙ্গে আমার আত্মার টান, আমার সবকিছু তো ওখানেই কিনা। আর তুমি কিনা মুর্শিদাবাদে এসেছো নবাবের কাছে বাড়ি তৈরির সাহায্য প্রার্থনা নিয়ে। আমি অনেক আশা নিয়েই এসেছি নবাব বাহাদুর। তোমাকে সাহায্য আমি করতেই পারি, কিন্তু কেন করব সেটাই হলো আসল কথা। ঠিক বলেছেন হুজুর, আসল কথা হলো আমরা কেন সাহায্য করব? তোমাকে দিয়ে আমাদের কোনো উপকার কবে হয়েছে বলো? নবাব বাহাদুর, আপনি যা কিছু করবেন সেটা আমাকে ভালোবেসেই করবেন, এটাই আমার আশা। আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। বেশ, আপনার কাছে আরেকটি আর্জি আছে। আবার কি? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কৃষ্ণনগর এখন খাজনা দেবার জায়গায় নেই। বাহ,
খাজনা মুকুব করতে হবে, তোমার বাড়ি করতে হবে, আর কত কি চাই তোমাদের। নবাব বাহাদুর, চাওয়ার কি কোনো শেষ আছে? তবে অন্য উপায় দেখি না যে। ঠিক আছে ঠিক আছে, খাজনা মুকুব। আমি খবর পেয়েছি এইবার সত্যিই ফসল নষ্ট হয়েছে। একই সাথে আমার বাড়িও নষ্ট হয়েছে। তোমার একটা দোতলা বাড়ি চাই, কিন্তু গোপাল তোমার তো বয়স হয়েছে, দোতলা বাড়ি নিয়ে কি করবে? সিঁড়ি ভেঙে উঠতে নামতে হাঁপ ধরে যাবে। আমারই হয়, আর তোমার বয়সের তো কোনো ঠিক ঠিকানা নেই। না নবাব বাহাদুর, আমার দোতলা বাড়ি চাই, সেই জন্যই আমি এত দূর চলে এসেছি। এমনি এমনি তো হবে না গোপাল, তোমার একটু বুদ্ধি খরচা করতে হবে। আমি দেখতে চাই তোমার বুদ্ধির ধার এখনো আছে নাকি সেখানে মরচে পড়েছে। যদি মরচে পড়তে দেখি তাহলে বুঝবো তুমি সত্যিকারের বুড়ো হয়েছো। কিন্তু কোনো কিছু নয় গোপাল, কোনো কিছু নয়। সত্যিকারের বুড়ো হলে তোমার আর দোতলা বাড়ি হবে না। তা নবাব সাহেব, আমাকে কি করতে হবে? তুমি যদি সিঁড়ি বা মই ছাড়া আমার দোতলা মহলের একেবারে ওপরে উঠতে পারো, তবেই একমাত্র তুমি তোমার বাড়ি করার জন্য সাহায্য পাবে। তুমি করে দেখাও, আর কোনো কথা নয়। বেশ, তাই হবে। আমি সিঁড়ি বা মই ছাড়া আপনার দোতলা মহলে উঠে যাব। এ কি, তোমার কি পাখির মতো ডানা গজাবে নাকি? আপনি প্রস্তুত থাকুন নবাব সাহেব, ওই দোতলা মহল থেকে আপনি আমার গলার স্বর খুব শিগগিরই শুনতে পাবেন। বেশ, আমি তোমার গলার স্বর শোনার অপেক্ষায় রইলাম। খুব বড় মুখ করে তো নবাব বাহাদুরকে বলে দিলাম, কিন্তু মাথায় যে কিছুই আসছে না। নবাবের দোতলা মহলে উঠতে হবে, অথচ কোনো মই বা সিঁড়ি ব্যবহার করতে পারবো না। এ কি জ্বালা! এই বলি, সকাল থেকে বসে আছো আর বিড় বিড় করছো, মাথাটা মনে হয় একেবারে গেছে। মাথার আর কি দোষ বলো, খারাপ তো হতেই পারে। তা তো ঠিকই, আমার কপাল গো কপাল। বলি, একটু শান্তিতে থাকতে দেবে নাকি? গিন্নি, এখন চুপ করো তো, আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও। খিদে পেয়েছে বললেই হয়? বসে বিড় বিড় করছো কেন? আমার তো ওই একটাই কাজ, খেতে দেওয়া। তুমি বসো, আমি ভাত নিয়ে আসছি। ভালো ইলিশ মাছ আছে। বাহ বাহ বাহ। ওই পুঁটির মা দিয়ে গেল, বললো দাদা খাবে। হ্যাঁ, তাই নিয়ে এসো। আসলে যেটা মনে হচ্ছে, নবাব সাহেব ইচ্ছে করেই এরকম একটা শর্ত দিয়েছে যাতে আমাকে কোনো সাহায্য করতে না হয়। আমি কিভাবে দোতলায় উঠবো সিঁড়ি বা মই ছাড়া? উফ, আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। এই সময় যদি কেউ আমাকে একটা ভালো পরামর্শ দিতে পারতো। আরো একটা মাছ দাও দেখি, আর কয়েক হাতা ভাত দাও। বাবা, লোকের মুখে শুনি বয়সকালে খাওয়া কমে যায়, এর দেখি উল্টো। যতদিন যাচ্ছে তত খাওয়া বাড়ছে, বেড়েই যাচ্ছে। খেতে হবে না, কত চিন্তা আর পরিশ্রম বলো তো আমার। পরিশ্রম করলেই আমার খিদে বেড়ে যায়, বুঝলে? কি ছাইপাশ বসে বসে চিন্তা করছো আর বলছো কিনা পরিশ্রম করছো? তোমার কোনো কাজ নেই, সারাদিন ঝুড়ি ঝুড়ি খাও আর হাতির মতো ভুঁড়ি বাড়াও। কি বললে গিন্নি? হাতি? বাহ গিন্নি, তোমার জবাব নেই। আমলো যা, হাতির কথা শুনে এত আনন্দ হলো কেন? ভীমরতি একেই বলে। ওর নাম কি মাহুত? নাম ওর চঞ্চল, কিন্তু কিন্তু ও খুব শান্ত হাতি, যা বলি তাই শোনে। বাহ, তাহলে তো বেশ। এই শোনো, মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? অনেকটা দূরের পথ। তা তোমার চঞ্চল শান্ত থাকবে তো? আগে উপযুক্ত পারিশ্রমিক পেলে চঞ্চল শান্ত থাকবেই। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আগে চলো, ঠিক মতো থাকলে পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না। আজ্ঞে হুজুর, যথা আজ্ঞা।
এই অন্ধকারের জন্যই অপেক্ষায় ছিলাম। চল রে চঞ্চল, আস্তে আস্তে ওই দোতলা মহলের পিছনে গিয়ে দাঁড়াই। সুপ্রভাত নবাব বাহাদুর। মার্জনা করবেন নবাব সাহেব, কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যে আপনার ঘুম ভাঙাতে বাধ্য হলাম। কি ঘটনা উজির? আমাদের এই দোতলা মহলের বারান্দায় গোপালকে দেখা গেছে। হ্যাঁ, সে কি? কি করে? সিঁড়ির সামনে তো প্রহরী। তোমরা কি ঠিক দেখেছো? আমি নিজের চোখে দেখিনি, তবে গোপাল যদি উঠেও থাকে কোনো সিঁড়ি বা মই ছাড়া উঠেছে। কি করে সম্ভব? কেউ নেই উজির। আগে যে গুজব ছড়াচ্ছে তার আমি গর্দান নেবো। নবাব বাহাদুর, তাই তো টুকি কিন্তু গোপালেরই গলার স্বর। টুকি, কিন্তু ওকে দেখা যাচ্ছে না কেন? ভূত নাকি? নবাব বাহাদুর, টুকি। উজির, শিগগিরই খবর নাও গোপাল মরে গেছে কিনা। গোপাল, টুকি। গোপাল, গোপাল তুমি কোথায়? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? যদি মানুষ হও তাহলে সামনে এসো, আর আর যদি ভূত প্রেত অন্য কিছু হও তাহলে এক্ষুনি চলে যাও। না শুনলে নবাব সাহেব, ভূত হলে তো গর্দানও নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, আমি মানুষই আছি বটে। তুমি উঠলে কি করে? চঞ্চল, এই দেখুন নবাব সাহেব, এই আমার সিঁড়ি, এই আমার মই। আমি ওর পিঠে চড়েই আপনার দোতলা মহলে উঠে পড়ি। সাবাস গোপাল, তোমার জবাব নেই। তোমার বুদ্ধিতে যে একটুও মরচে পড়েনি সেটা আমি বেশ বুঝতে পারছি। এখন আমার কথা আমি রাখবো। তোমার দোতলা বাড়ি করার জন্য যতটা সাহায্য প্রয়োজন সেটা আমি দেবো। আপনাকে অনেক ধন্যবাদ। সবাই বলো নবাব বাহাদুরের জয়। না গোপাল, এটা তোমার বুদ্ধির জয়। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। অনেকক্ষণ ধরে দেখছি, বলি সকাল সকাল তোমার কি হলো বলো তো? কি আবার হবে? এই সরস্বতী পুজোর সময় এলেই খালি মনে হয় মা সরস্বতী যদি আরেকটু বিদ্যে বুদ্ধি দিতেন। তুমি তো শুনেছি বুদ্ধি জাহাজ গো, তা এর পরেও তোমার বিদ্যে বুদ্ধি লাগবে? বিদ্যা তো লাগবেই, কারণ কথাতেই তো আছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। তুমি আর পূজা পূজা বলে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিও না তো। হ্যাঁ, এমনিতেই আমাদের মন খুব খারাপ। কেন রে, তোদের আবার কি হলো? না না না, ব্যাপারটা একটু খুলে বল দেখি। খোলাখুলির আর কি আছে, আসল কথাটা হলো পুজোটা হচ্ছে না। তুমি বলো দাদু, মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাই বিদ্যা যেখানে দান করা হয় সেখানেই তো পুজো হওয়ার কথা, ঠিক কিনা বলো? কিন্তু আমরা বারবার বলে বলেও পণ্ডিত মশাইকে কিছুতেই পুজোর ব্যাপারে রাজি করাতে পারছি না। আমাদের কত ইচ্ছে যে আমাদের টোলে সরস্বতী পুজো হোক, কিন্তু ইচ্ছা পূরণ আর হচ্ছে না। তা তো বটেই। না না না, তোদের কথার যুক্তি আছে বুঝলি। আমি বুঝাচ্ছি, আসলে ওই পণ্ডিত মশাই হলেন হাড় ক্যাপ্পন, তাই খরচ খরচার ভয়ে মনে হয় পুজোর চক্করে পড়তে চাইছেন না। এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদা। না না, তোরা যখন এত করে চাইছিস তখন পুজো তো পণ্ডিতকে করতেই হবে। তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে বুঝলি। কি কাজ গো গোপাল দাদু? বেশ, তাহলে মন দিয়ে শোন। এরকম বিটকেল শব্দ করবি তো পিঠ দিয়ে সিধা করে দেবো। আস্তে আস্তে পড়। পড়া হয়ে গেলে কি করব পণ্ডিত মশাই? মুখ বন্ধ করে আঁক কষবি। ওহ বাবা রে বাবা, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসছে। নে পণ্ডিত মশাই চোখ বন্ধ করেছেন, এবার তাহলে আমাদের খুলতে হবে। আমি তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমার চাল।
এই তোরা সর, আমাকে চাল দিতে দে, আমিও কাটাকুটি খেলবো, না হলে কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করব। যা করবি কর, খাতা খুলে কাটাকুটি খেলার চলছে, চলবে। আর ফুটি যেমন ফেল ফেল করে দেখার তেমনি দেখবে। দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা আর গুলটে এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছে না। ও পণ্ডিত মশাই, গোলমাল, আবার গোলমাল হচ্ছে। গোলমাল কোথায় পণ্ডিত মশাই? এখানে তো অঙ্ক হচ্ছে। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা, কি উৎসাহ! ওকে, এই যে দেখুন, এই যে 4 ছের আলুর দাম যদি 10 আনা হয়, তবে আধমন পটলের দাম কত? পটল? পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙা থেকে এসেছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। ছিল আলু, হয়ে গেল পটল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে কাটাকুটি। আবার যদি পড়াশোনায় গেলিস তো পিটিয়ে সিরে করে দেবো। সে কি কথা পণ্ডিত মশাই, মুখ থাকতে হাত কেন? এ কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ আমি, আর আমি এলাম বলেই তো এখানে যা যা হচ্ছে সব নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম। না মানে আমি তোদের শাসন করার জন্য একটু না অনেকটু, সেটা ঠিক জায়গাতে গিয়েই আমি টুক করে বলে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই। ঠিকই বলে, সবাই ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22 পার্বণ। আগে মহারাজ একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, ওটা 22 নয় 13 হবে। আরে নাও নাও, ওই যা 22 তাই 13, পুজোর যেন আর শেষ নেই। তবে সবকিছু ছেড়ে আজ আপনি হঠাৎ পুজো নিয়ে কেন পড়লেন মহারাজ? আরে পড়লাম কি আর সাধে, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশুনো তো ডকে উঠেছে। এই মরেছে মহারাজ যে আজ একেবারে চটিতাং মেজাজে আছে। না না, এর মধ্যেই আসল কথাটা পেড়ে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে গোপাল আগে ভাগে এসেই আমার নামে মহারাজের কান ভারী করেছে। গোপাল আর পণ্ডিত আর যেন কেমন গুটিয়ে আছে মহারাজ, আপনি কি খেয়াল করেছেন? তাই তো, তোমাদের ব্যাপারটা কি বলতো? তোমরা দুজনেই যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। না মানে বলছিলাম কি, এরকম তো একটু আধটু হবেই মহারাজ। উৎসব পার্বণ এসব তো সামাজিক অনুষ্ঠান, আর তাই তাই তো কি, তাই তাই আবার কি, তাই 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 মামার বাড়ি যাই। ও মা, তারপর যেন কি ভাই। ও হ্যাঁ, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। ও গোপাল যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চাদের বোধহয় পণ্ডিত একটু ছাড় দিয়েছিল। সে কি? হ্যাঁ, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? না 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 না, এবার তো পড়াশোনায় মন বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর যদি না বসে তাহলে পণ্ডিত মশাই পিটিয়ে বসাবেন কি? তাই তো পণ্ডিত মশাই? হ্যাঁ মানে না মানে। কি হলো পণ্ডিত, তুমি আবার তত করতে শুরু করলে কেন? পণ্ডিত মশাই আর কি বলবেন মহারাজ, আমি তো নিজের চোখেই দেখে এলাম যে উনি মানুষ পিটিয়ে গাধা বানানোর চেষ্টা করছেন। আরে আরে, এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনি খাটিয়েছেন, আমি আর কি করেছি বলুন? বাচ্চাদের পড়ায় মন বসানোর জন্য অন্য কোনো পদ্ধতি কি তোমার জানা আছে গোপাল? থাকলে বলো, আর না হলে খামোকা পণ্ডিতকে নিয়ে টানাটানি করা বন্ধ করো। ঠিক কথা ঠিক কথা, গোপাল কি বলে শুনি। বলছিলাম কি মহারাজ, সব পুজোই যখন হলো তখন বিদ্যার দেবী সরস্বতী বা বাদ যান কেন? আহা, যা বলবে একটু খুলে বলো না। না মানে আমার তো মনে হয় পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো করলেই বাচ্চাদের পড়ায় ঠিক মন বসে যাবে। মানে আর একটা পুজো দেখেছেন মহারাজ, বাচ্চাদের পড়াশোনার পাল্লা ভারী করার বদলে গোপাল কেমন ওদের গোল্লায় পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টোলে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হলে ক্ষতি কি মন্ত্রী মশাই? না 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 না, আমারও মনে হচ্ছে আর সবকিছু বাদ দিল বিদ্যার স্থানে বিদ্যার দেবীর পুজো করার নিশ্চয়ই প্রয়োজন আছে। আর তাই
এবারে পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হবে। আর যেহেতু পুজোটা টোলের, তাই এর খরচও পণ্ডিতকেই বুঝে নিতে হবে। কোষাগার থেকে কিন্তু 1 টাকা না করিও পাবে না। বুঝতে পারছি, আপদং বিপদং সব একসাথে আগতং। আর এই পুজোর সব ব্যবস্থা খুঁটিয়ে দেখবে মন্ত্রী। কি মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তির আর কি আছে, তেমন তেমন উপায় লাগালে খুলবে খুলবে, আমার কপালও খুলবে। আবার নতুন কি ঝামেলায় পড়লাম রে বাবা। উফ, গোপাল তো আমায় আচ্ছা বিপদে ফেললো দেখছি। আহা, বিপদটাকে একটু অন্যভাবে ভাবলেই তো পদে পদে লাভ হবে পণ্ডিত মশাই। লাভ? লাভ আবার কিসে? পুরোটাই তো ক্ষতি। পুজো করা মানেই অর্থ ব্যয়। এবার তো আমার প্রাণ যায় যায়। আর এই ব্যয়ের জন্য আয় করার কৌশল আমার জানা আছে। বলছেন কি মন্ত্রী মশাই? তার মানে পুরোটাই ক্ষতি নয়, লাভের আশাও আছে? মন্ত্রী মশাই যখন বলছেন তখন আছে বই কি। মন্ত্রী মশাই তো যেখানে দেখেন চাই উড়াইয়া দেখেন তাই। তবে আর কি, আমাকেও এই যাত্রায় পার করে দিন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা তদারকি তো আপনাকেই করতে হবে। মহারাজ তো কানাকড়িও দেবেন না বলেছেন। কারা কি দেবে সেটা কয়েকদিনের মধ্যেই টের পাবে। কি হলো চান্দু, অমন ভিজে বেড়ালের মতো থাকলে হবে? বেড়াল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, সামনেই সরস্বতী পুজো, তাই পুজোর খরচ খরচা বাবদ কিছু ছাড়ো এবার। আজ তেমন ওই বিক্রি বাটা হয়নি। এই তো দোকানে মিষ্টি পড়ছে। ওসব ছেঁতো কথায় আমাকে ভোলানো যাবে না। নাও, গুনে গুনে 10টা মোহর ছাড়ো দেখি। হ্যাঁ, একেবারে ওই 1-0-10। বলছি, এটা একটু ওই বেশি হয়ে গেল না? মোটেই না, তাও তো কপাল ভালো যে এর সঙ্গে 100টা নলেন গুড়ের রসগোল্লা দিতে বলিনি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ। তাহলে ওই 10টা মোহর নিয়েই এ যাত্রায় আমাকে ছেড়ে দিন। এই তো, কি সুন্দর বুঝে গেছো। কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যেমনই বেচা কেনা তো ভালোই হচ্ছে, সব খবরই কানে আসছে। কি বলছেন মন্ত্রী মশাই? কোন রকমে চলে যাচ্ছে এই আর কি। চলছে না দৌড়চ্ছে সেটা মন্ত্রী মশাইকে আর বোঝাতে হবে না। বুঝে বুঝে বুঝদার আর ঝেড়ে ঝেড়ে উনি একেবারে ঝাড়ুদার হয়ে গেছে। সে আবার কি? কি সব বলছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওদের যত সব হাবিজাবি কথা। আসল কথাটা হলো সরস্বতী পুজোর জন্য সুর করে মাল করি কি আছে দাও দেখি। এই তো অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো মন্ত্রী মশাই? তাই বললে হয়, দিতে তো হবেই। বেশি নয় 10টা মোহর। এর পরেও আবার আরো কিছু? 1 বস্তা ময়দা, 1 টিন ঘি। তোর ভাগ্য ভালো যে সেসব কিছু দিতে বলিনি। বল, কি বলছিস? সেগুলো দিবি নাকি 10টা মোহর দিয়ে এই কাজ ছাড়বি? এই নিন মন্ত্রী মশাই 10টা মোহর। কি আর এমন কি? ওরে ঘটা, এটা একেবারে উল্টো সুর। মুদি দাদা বলে কি? ও যাই বলুক, আয় আমরা বলি ওই জয় মা সরস্বতী। ওহ, কি দিনকাল পড়লো রে। হ্যাঁ, আমাকে কিনা শেষে ফল দেখতে হচ্ছে পচা না দাগি। কে বলছেন মন্ত্রী মশাই? সব ফল টাটকা, কোনো পচা গলা নেই। সে কি আর তোর মুখের কথা আমি বিশ্বাস করব? ভেতরে ভেতরে কি যে গুঁজে রেখেছিস। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো সব দেখেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে। তাহলে দে, কেমন কি ফল রেখেছিস দেখি। দেব মানে সবই তো ওই বেচার জন্যেই। বেশ, তো বেচা কেনার যা করার সে নয় করবি, তার আগে সরস্বতী পুজোর জন্য ফল কটা গুছিয়ে নিতে দে। আর তা না হলে 10টা মোহর একেবারে নগদ। ফল থাকলে বেচে লাভ করে নেব, আপনি বরং ওই মোহরটাই গুনে নিন। দে।
এই কেমন বুদ্ধিমানের মতো কথা, নগদ ছাড়তে নেই। কিরে হালচাল দেখে কি বুঝছিস? যা বোঝার বুঝে দিয়েছি, চল এবার আমরাও গিয়ে না দাদুকে চমকাই। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে 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 কি ব্যাপার কি? সকাল সকাল দল বেঁধে সব হাজির? আমাদের চাঁদা দিতে হবে। হ্যাঁ চাঁদা? কিসের চাঁদা রে? আরে এটাও জানো না, পূজোর চাঁদা। কিন্তু পুজোর জন্য আবার চাঁদা কিসের? সে তো পণ্ডিতই যা ব্যবস্থা করার করবে। তোর তুমিও যেমন। আরে বাবা, চাঁদা না দিলে পুজোটা হবে কেমন ভাবে? ও বুঝেছি বুঝেছি, চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। পণ্ডিত নিশ্চয়ই তোদের কাজে লেগে পড়তে বলেছে। হ্যাঁ মোটেই না, আমরা তো যা বোঝার আর যা জানার তা ওই মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জানলাম আর বুঝলাম। ভুলিস কি রে? হ্যাঁ মন্ত্রী মশাই তাহলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? না না, ব্যাপারটা তো বেশ গুছিয়ে শুনতে হচ্ছে। আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে আয়ের ব্যবস্থা পরে ব্যয়। বেশ, আমিও তাহলে দেখাচ্ছি মজা। এবার আবার কি মজা দেখাবে গো গোপাল দাদু? কেন? মন্ত্রী মশাই যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটবো। দেখ না, মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখবো না। বেশ বেশ, তাই করো। এবার মনে হচ্ছে খেলাটা জমে যাবে। জয় মা সরস্বতী। তবে আরেকটা ব্যাপারে যে আমার খটকা এখনো কাটছে না। আবার কি খটকা গো গোপাল দাদু? লাভের গুড় পণ্ডিত নির্ঘাত চেখে দেখবে, কিন্তু সেটা কিভাবে? না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, বুঝলি? মন্ত্রীমশাই, নয় নয় করে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নয় নয় কোথায়, বল 10-10। সবাই তো ওই 10টা করেই মোহর দিল। ওরে তোরা 9-10 নিয়ে তর্ক করা ছেড়ে চেপে বস আগে। কেন মন্ত্রীমশাই, আপনি কি আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। এসব কাজ বাসি করে লাভ নেই। ওহ, যেই কটা মোহর দেখলো অমনি চোখ একেবারে চকচক করে উঠলো। আগে বসে গুণ ভালো করে, ভাগ বাঁটোয়ারা পরে হবে খন। বাবা, ভালোই তো হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব তো আপনারই হচ্ছে মন্ত্রী মশাই। আমার আর কি হলো? ওহ, কিছু হচ্ছে না বুঝি? কোথায় কি? এদিকে মহরং ঝনং ঝনং, ওদিকে আমার থলে কাঁচ কলং। এই জন্য মন খারাপ? না না, ওই মোহরের থলে ভরার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বলেন কি? এ তো অতি উত্তম ব্যবস্থা, কিন্তু সেটা হবে কি করে? তার জন্যই তো আমি আমার বুদ্ধির দোকান খুলে বসেছি। শোনো, তোমায় খালি যেমন তেমন করে পুজোর সময়টা বাড়িয়ে ফেলতে হবে। এই মরেছে, তাদের কাজের কাজটা কি হবে? যত দেরি করে পুজো হবে তত বেশি বেশি করে লোকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমাবে, আর তাদের দক্ষিণাতেই তোমার থলে উপচে পড়বে। আর ওই লোকজন জড়ো করার দায়িত্ব সব আমাদের উপরে ছেড়ে দিন। শুধু ওই দক্ষিণা থেকে আমাদের বায়নাটা মিটিয়ে দিলেই চলবে। ও সাধু সাধু, পুজো তাহলে আমি বেশ গুছিয়েই করব। একেই বলে কপাল। রাজসভায় যাওয়ার পথে কাজের কথাটা কানে ঠিক চলে এলো। তবে এবার ঠিক সময়ে মাথাটা খাটিয়ে পণ্ডিতকেও ফাঁদে ফেলতে হবে। কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। পুজোর ব্যাপারটা নিয়ে কি খুব চিন্তায় পড়ে গেল নাকি মন্ত্রী? ও কিছু নয় মহারাজ, মন্ত্রীমশাইয়ের মনে হয় হেঁচকি উঠছে। ওটাচ্ছি না চাঁদ বদন, বলো কমাচ্ছি। এই পুজো পুজো করে ভালো মতোই গুছিয়ে নিচ্ছি। সে না হয় হলো, তবে গোপাল যেন কেমন উস্কুস উস্কুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তোর পেটটা ফুলে একেবারে জয় ঢাক হয়ে গেছে। ভাগ যখন আছে তখন আপনার কাঠি কাঠি আঙুল দিয়ে বাজাবেন নাকি মন্ত্রী মশাই এই জয় ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্যে তুমি ওরকম হাঁক ফাঁক করছো সেটা বলে ফেলো। এই জন্যই তো বলি আপনি মহান আর আমি কুমড়োর দোকান। এই মরেছে,
গোপাল আবার আমায় এত তোল্লাই দিচ্ছে কেন? না না না, তেমন কিছু নয়। তবে ওই যে মুখ না খুলতেই কেমন টুক করে আমার মনের কথা বুঝে গেলেন আপনি। আমি তো তোমার মুখ দেখলেই বুঝে যাই যে তোমার কি চাই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজকে পুজো দেখার জন্য চলে যাবার অনুরোধ করছি। এই মরেছে, মহারাজকে নিয়ে গিয়ে গোপাল কি আবার আমার বাড়াবাতে ছাই ফেলবে নাকি? উফ, এই পেপোটা যে কখন কি করে। কি বললে গোপাল? অনুরোধ? আরে অনুরোধ কি বলছো? আমি তো কাল পণ্ডিতের সরস্বতী পুজো দেখবার জন্য দুপা এগিয়েই আছি। দেখবে কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাব। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। গোপাল কি কলকাটিনার মতলব করছে কে জানে, তবে আমার কাজ তো তার আগেই গোটানো হয়ে গেছে। না, শুধু মহারাজ নয়, সভার বাকিরাও যাবে, সবাইকেই যেতে হবে। কাল হবে বিদ্যার দেবীর পুজো অর্চনা। আমার মন তো যাবে বলে এখন থেকেই করছে বায়না। বেশ বেশ, সবাই মিলেই না হয় যাওয়া হবে। তবে ওদিকে ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? সে নিয়ে একদম ভাববেন না মহারাজ, যে যার নিজের মতো ঠিক গুছিয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তাহলে কাল সবাই মিলে আমরা যাব পণ্ডিতের টলি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তরিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এগুলটে মন্ত্রটা কেমন চেনা চেনা লাগলো না? কিন্তু এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কানে যেন কেমন কেমন লাগছে। আরে এটা তো সূর্য প্রণামের মন্ত্র। বলিস কি? পণ্ডিত মশাই এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন। তাই তো দেখছি। পণ্ডিত মশাইকে চেপে ধরবো নাকি বলতো? না না থাক, এখন মেজাজ বিগড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস। কিরকম কি করছে দেখি, তারপর ধরবো। এই তোরা চুপ করে থাকলে থাক, আমি এখনই বলবো। এই রে, গুলটে মনে হচ্ছে খেপে গেছে। ও পণ্ডিত মশাই, সকাল থেকে তো না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে, কোন হতভাগা? বলি এটা কি ঘোড়ার গাড়ি পেয়েছিস নাকি যে বললেই চালিয়ে দেবো? আসলে আমাদের না বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। এ তো আচ্ছা চালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জয় মা সরস্বতী। ভিড় তো বেশ ভালোই হয়েছে। নিন পণ্ডিত মশাই, আপনি একেবারে পুষ্পাঞ্জলির মন্ত্র শুরু করে দিন, আর আমি তারপরে দক্ষিণাগুলো এই ঝোলায় ভরে নিচ্ছি। ওহ, গোপাল দেখছি মহারাজকে দেখে দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। কিছু তো করতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি চালিয়ে যাও গোপাল। পুজো তো বেশ জমিয়েই হচ্ছে। এখনো তো জমা বাকি আছে মহারাজ। দেখবেন একটু পরে জমি একেবারে পুরো ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন এসেই গেছেন তখন শুরু করো সবাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। নিন, এবার সবাই শান্তির জল নিয়ে নিন। আরে 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 আরে, এসব আবার কি? মনে হচ্ছে পুজোর পরে পেট পুজোরও ব্যবস্থা আছে। আছে বই কি মহারাজ, মন্ত্রী মশাই তো সব ব্যবস্থা করেই রেখেছিলেন, তাই যেমন যেমন বলেছেন তেমন তেমন যোগান চলে এসেছে। আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? কেন মন্ত্রী মশাই, যখন দোকানে দোকানে গিয়ে চাঁদা চাইছিলেন তখনই তো বলেছেন। একটু খেয়াল করে দেখুন। ওই দেখ, গোপাল দাদু কেমন মন্ত্রী মশাইয়ের বাকি কাজ পুরো করে দিয়েছে। বললেই হবে, খরচা আছে। বলো কি, মন্ত্রী আবার চাঁদা চেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। তার আগে এই যারা যারা যা যা মালপত্র এনেছে এতে সবাইকে হিসেব মতো মোহর দিয়ে দাম মেটাও, আর সেটাও নিজের ট্যাঙ্ক থেকে। এ আবার কি কেন এখন? গোপাল তো আচ্ছা পেঁচে ফেললো আমাকে।
দেখুন মন্ত্রী মশাই, এবার কেমন লাগে? আমি কিন্তু সাথেও নেই, মাঝেও নেই। দাও গোপাল, আমার দক্ষিণার থলিটা দাও। এই তো পণ্ডিত মশাই, আমি তো ব্যবস্থা করেই রেখেছি। দক্ষিণার লোভে বাচ্চাদের অভুক্ত রেখে পুজো করার ফল তো আপনাকে পেতেই হবে পণ্ডিত মশাই। আমি তাই মোহরের বদলে কাঁকড়া ভর্তি থলিটাই আপনাকে দিয়েছিলাম। সাবাস গোপাল, সাবাস, তুমি পণ্ডিতকে না উচিত শিক্ষা দিয়েছ। তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। আজ কিন্তু জমিয়ে মায়ের প্রসাদ হবে, কি বলো সবাই? জয় জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী। কি এত বেলা হতে চললো, কিন্তু গোপাল তো এখনো রাজসভায় এলো না। এটা মহারাজ গোপালের রোজকার একটা নাটক হয়ে গেছে। আপনি মিষ্টিভাষী, সেই জন্যে গোপাল এত বেড়ে গেছে। না না না, এবার আমি কিন্তু কড়া ভাষাতেই কথা বলবো। আচ্ছা করে ধরে এনে ধোলাই দিলে গোপালের সব বেয়াদপি একেবারে ঘুচে যাবে, তখন আর দেরি করার কথা ভাববেও না। এটা কিন্তু মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে সেনাপতি, তুমি আর কয়েকজন প্রহরী এক্ষুনি গোপালের বাড়িতে যাও আর গোপালকে ডেকে নিয়ে এসো, আর আসতে না চাইলে একেবারে তুলে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এই যাব আর এই আসবো। অনেক তো বেলা হলো নাকি? তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? এই কি গো, ঘুম থেকে ওঠো না গো, রাত সভায় যাবে না? এ কি, আপনারা এখানে? হ্যাঁ, আমরা মহারাজের আদেশ, গোপালকে রাজসভায় নিয়ে যেতে হবে। ও তো এখনো ঘুমোচ্ছে। ওসব ঘুম টুম আমরা বুঝি না। গোপাল যদি নিজে পায়ে হেঁটে না যেতে চায়, তাহলে আমরা গোপালকে একেবারে তুলে নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখুন কি করতে পারেন। এই যে গোপাল, গোপাল ওঠো। ও গোপাল, কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? ও গোপাল, উঠবে না না তুলে নিয়ে যাব? প্রহরী, গোপাল মনে হচ্ছে এভাবে কথা শুনবে না। ওকে ওকে চ্যাংদোলা করে রাজসভায় নিয়ে চলো। যথা আজ্ঞা সেনাপতি মশাই। ওরে বাপরে বাপ, সেনাপতি মশাই, আপনি একটু সাহায্য করুন। বাড়িতে সকালে কি খেয়েছো? সাবু নাকি? দেখো দেখো, এইভাবে তুলতে হবে। কবজি পেশি সব এবার মনে হচ্ছে ঘুরে বেরিয়ে আসবে। আমি বলি কি, আমি বরং আর একজনকে ডেকে আনি। হ্যাঁ, তাই করো, তাই করো। চারজনে চারটে হাত পা ধরে নিয়ে যাব। আমি কোথায়? কোথায় আবার? তুমি রাজসভায়। আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমাকে রাজসভায় কে নিয়ে এলো? কে আবার? সেনাপতি আর প্রহরীটা ধরে এনেছে। নিন মহারাজ, মক্কেল যখন এসে গেছে তখন ওর আক্কেল দাঁত একেবারে ভেঙে দিন। শোনো গোপাল, আমি কিন্তু তোমার উপর ভীষণ রকম অসন্তুষ্ট। তুমি দিনের পর দিন রাজসভায় দেরি করে আসো, আর সেই জন্য প্রত্যেক রাজসভাসদ অখুশি। আজ কিন্তু তোমাকে এর জবাব দিতেই হবে। আর বলবেন না মহারাজ, বেশ কিছুদিন হলো আমার শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ। নিমন্ত্রণ রক্ষা করতে করতে আমি মনে হচ্ছে আবার পাগল হয়ে যাব। আর আপনি তো জানেন মহারাজ, আমি কিরকম ভোজন রসিক। কি অম্বল! না 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 না, ভোজনের সাথে তোমার রাজসভায় দেরি করে আসার কি সম্পর্ক? সন্ধ্যাবেলা ভোজন শুরু করেছি, মাঝরাত অব্দি চললো। আর এই ভোজন করতে গিয়েই তো ওজন বেড়ে গেল মহারাজ। তারপর কি বলবো, বাড়িতে ফিরে ওই যে ঘুমালাম, আর ঘুম ভাঙিনি মহারাজ। ঠিক কথা, খাবারগুলো হজম হতে সময় লাগবে তো। আর মহারাজ, যত নিমন্ত্রণ শুধু এই মাসে, 30 দিনের মধ্যে 22টা নিমন্ত্রণ। উপহার দিতে দিতেই তো ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে গেল। তাহলে কি দরকার? হ্যাঁ,
কি দরকার রোজ রোজ ভোজ খেতে যাওয়ার? ওই যে খাবারের কথাটা শুনলে যে আমি আর নিজেকে সামলাতে পারি না মহারাজ। কি অম্বল, মনটা বড্ড দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আজকে না হয় তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের দিন থেকে যদি রাজসভায় আসতে দেরি হয় তাহলে কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না। কি চড়া রোদ পড়েছে, বাপরে বাপ, টাকটা ফেটে যাওয়ার জোগাড়। গিন্নি, এক ঘটি জল দাও দেখি, গলাটা যে শুকিয়ে গেল। আনছি, এই নাও, ধরো ধরো। গোপাল দাদা, আজকে পুটির জন্মদিন, তাই তুমি আর দিদি রাত্রিবেলা আমাদের বাড়ি আসবে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আবার আবার নিমন্ত্রণ? কি হলো গোপাল দাদা, নাতনির জন্মদিনে আসবে না? না না, আসবো আসবো আসবো। আমার যতদিন এই ভুঁড়ি আছে ততদিন ভুঁড়ি ভোজনে কোনো না নেই। আসবো আসবো। ঠিক আছে, দিদিকেও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসবো আসবো। খাও খাও গোপাল দাদা, আরাম করে খাও। হ্যাঁ হ্যাঁ, তা তো খাবোই, তা তো কি অমল। দাও দাও দাও, একটু হাড় দেখে মাংস দাও দেখি। ওটা ওটা ওটা। আহা, একটু রোয়ে শোয়ে খাও, রোয়ে শোয়ে। শান্তিতে খেতে দাও না, বাড়িতে তো এরকম রান্না করতে পারো না, এখানে ভোজ বাড়িতে বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তো ভালো রান্না করতে পারি না, আমি খারাপ। ও দিদি, আজকের শুভ দিনে এরকম রাগারাগি করো না। ও গোপাল দাদু, আমি আর কয়েকটা লুচি দিই তোমায়? আরে অত কষ্ট করে লুচি দেওয়ার কি আছে পুঁটি, ঝুড়িটাই রেখে যা না। থাক থাক। পুঁটি, কি সুন্দর রান্না হয়েছে রে, কি বলবো। তোর জন্মদিন যেন এরকম বছর বছর হয়। ও, আজকের খাওয়াটাও বেশ জমিয়া হয়েছে। এরকম খাবার তো আর রোজ রোজ জোটে না গো। হ্যাঁ, রোজ রোজ নেমন্তন্ন আর রোজ রোজ টাকা খরচ। যে কটা টাকা রাজসভা থেকে বেতন পাও সবই সবই উপহার দিতে দিতে শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছ, সংসার চালাবো না উপহার দেবো, বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না। আমার ওপর সংসারের দায়িত্ব দিয়ে তুমি তো বাবুর মতো গায়ে হাওয়া লাগাচ্ছ। কি বিজ্ঞানী রাতের বেলা গাছ নিয়ে কোথায় যাচ্ছে? এই শোনো, তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমি একটু বিজ্ঞানীর সাথে আলোচনা করে আসছি। ঠিক আছে। কি গো বিজ্ঞানী, রাতের বেলা গাছপালা নিয়ে কি করছো? এই একটা গুলি নিয়ে গবেষণা করছি গো গোপাল। হ্যাঁ, সে কি গুলি? গুলি করে কাকে মারবে গো? আরে এগুলো সেগুলি নয় গো গোপাল, এ হলো হজমি গুলি। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বাবা বাবা বাবা, তাহলে বানাও গুলি, বানাও বানাও। আমার এই মাসে যা ভোজ বাড়িতে খ্যাটন চলছে, তাতে মনে হচ্ছে তোমার বানানো গুলি খেয়েই খাবার হজম করতে হবে গো। ঠিক আছে ঠিক আছে, খাও খাও, আমার কালকের মধ্যেই গবেষণা শেষ হবে। তারপর তুমি প্রয়োজন হলে চলে এসো, গুলি খেয়ে খাবারের গোলা হজম করবে। কি গোপাল, তুমি রাজসভায় এত তাড়াতাড়ি? মহারাজ, আজকে আমি রাজসভা শুরু হওয়ার 2 ঘন্টা আগেই চলে এসেছি, কারণ আমি দেখলাম যে আমি রোজ রোজ দেরি করে আসি, সেই জন্য রাজসভায় সবার কাছে কথা শুনতে হয়। তাই আজকে একটু তাড়াতাড়ি এসে অন্য দিনের সাথে একটা সমতা করে নিলাম। বেশ 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 ভালো করেছো,
খুব ভালো করেছো। ওরে বাবা রে বাবা, আজকে তো দেখছি পশ্চিমে সূর্যোদয় হয়েছে। গোপাল আমাদের আগে আগে এসেছে। তা যা বলেছ পণ্ডিত। তা গোপাল, আজ তোমার কোথাও নিমন্ত্রণ নেই? না মহারাজ, আপাতত আমার তেমন কোনো নিমন্ত্রণ নেই। বাবা, তাহলে রক্ষে। রক্ষে আর কোথায় মহারাজ, কখন কিভাবে নিমন্ত্রণ চলে আসে কে বলতে পারে বলুন। এবার মনে হচ্ছে ভোজ খেতে খেতে ভুঁড়ি ফেটে মরিয়ে যাব। আরে বাস, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। খেয়ে মরা। একটা পেট মোটাকে খাইয়েই মারতে হবে। বেশ বলেছ গোপাল। ভোজ বাড়িতে খাওয়ার মজাই আলাদা, অনেকে মিলে একসাথে বসে খাওয়া। ভালো ভালো হরেক রকম খাবার। কতদিন ভোজ বাড়ি খাইনি, কবে যে আমি কোনো ভোজ বাড়ি খাবো। খাবেন মহারাজ, এবার খাবেন আমার বাড়ি, আগামী পরশু। হ্যাঁ, সে কি অনুষ্ঠান? রজত জয়ন্তী। রজত জয়ন্তী? কোন উৎসবের রজত জয়ন্তী মন্ত্রী মশাই? আমার বিয়ের আজ থেকে 25 বছর আগে আমার বিয়ে হয়েছিল, আর আগামী পরশু সেই তিথি পড়ছে। তাই আমি আপনাদের সবাইকে ঢালাও খাওয়াবো। গোপাল, তোমাকে কিন্তু আসতেই হবে। তোমার জন্য যত ইচ্ছে তত খাবারের বন্দোবস্ত হবে, যত চাইবে তত খাওয়াবো। বাহ বাহ বাবা, তাহলে আর তো কোনো কথাই নেই। আমি আজ থেকেই আপনার বাড়িতে ভোজ খাওয়ার প্রস্তুতি শুরু করে দিচ্ছি। গোপাল, শুরু করে দাও, এই সুযোগ বারবার আসবে না। খাওয়ার সুযোগ যখন যেখানেই আসুক না কেন, আমি সব সময় সুযোগের সদ্ব্যবহার করে থাকি। এই হচ্ছে মহা সমস্যা। মায়ের যখন তখন বায়না কি না নারকল পেড়ে নিয়ে আয়, নারকল দিয়ে ছোলার ডাল বানাবো। তো ধর যত সব। এই তো পেয়েছি, যাই এই গাছের চরচর করে উঠে পড়ি। এই জায়গাটা আলোচনা করার জন্য একদম মোক্ষম জায়গা। হ্যাঁ মন্ত্রী মশাই, এটা একদম ঠিক কথা বলেছেন। চারিদিকে কোনো লোকজন নেই, আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন কথাটা টুকুস করে বলে ফেলুন তো। শোন, আমি পরশুদিন আমার বাড়িতে একটা ভোজের আয়োজন করছি। উমা, তাই নাকি? তাহলে তো খেতে যাবই। হ্যাঁ, কতদিন ওই ভোজবাড়ি খাইনি। এখন একটা বিয়ের মরশুম চলছে, আপনিও কি? বেশি পাকা পাকা কথা বলিস না, আমি যেটা বলছি সেটা শোন। ঠিকঠাক কাজ করতে পারলে আমার পথের কাঁটা গোপাল একেবারে সরে যাবে। কিভাবে মন্ত্রী মশাই? কি ওরা গোপাল দাদুকে নিয়ে কি কথা বলছে, একবার শুনতে হচ্ছে তো। শোন, আমি বাড়িতে যে ভোজের আয়োজন করছি তাতে ঢালাও খাবারের বন্দোবস্ত থাকবে। একদম জব্বর পরিকল্পনা করেছেন মন্ত্রী মশাই। শোন, আগামী পরশু আমার বাড়িতে ভোজটা হচ্ছে, তোদের দুজনকেই কিন্তু সকাল সকাল চলে আসতে হবে। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমরা সময়ের ব্যাপারে নিজেদের থেকেও বেশি সচেতন। ঠিক আছে, তাহলে আজ চলি, পরশু দেখা হবে। না, নারকলগুলো বাড়িতে রেখে আমাকে এক্ষুনি গোপাল দাদুর সাথে দেখা করতে হবে। হ্যাঁ গো, তুমি এরকম দিনে দুপুরে লাফাচ্ছ কেন? এই ওসব তুমি বুঝবে না গিন্নি, আমাকে এখন লাফালাফি দৌড়ঝাঁপ এসব করতে হবে। পরশুদিন আবার মন্ত্রী মশাইয়ের বিবাহ বার্ষিকীর রজত জয়ন্তী, জমাটে খাওয়া দাওয়া আছে বুঝলে। বাহ, আবার নেমন্তন্ন। আবার নেমন্তন্ন, শুধু খেয়ে যাও, খেয়ে যাও, ভালো মন্দ খেয়ে যাও। একটা কথা আছে না গিন্নি?
ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আর আমাদের মন্ত্রী মশাই তোমার একেবারে যাওয়ার সেই ব্যবস্থাই করছে। আমি একটু আগে শুনে এলাম। কি ব্যবস্থা রে গুলটে? এই তো একটু আগে আমি নারকল গাছে নারকল পাড়তে উঠেছিলাম, তখন সর্বনাশ! এই দেখেছো এই মন্ত্রী মশাই আমার কত বড় সর্বনাশ করতে চেয়েছিল। আমাকে খাইয়ে মারার মতলব? ঠিক আছে মন্ত্রী মশাই, আমিও দেখে নেব আপনি আমাকে কত খাওয়াতে পারেন। গিন্নি আমি চললাম। কি বিজ্ঞানী, দুপুরবেলা তুমি কি গবেষণা করছো? হ্যাঁ, এটাই তো আমার জীবন। ওই হজমের গুলিটা বানানোর পর একটা নতুন কাজ ধরেছি। তা শোনো বিজ্ঞানী, তোমার এই হজমের গুলি আমাকে দিতে হবে এবং অনেক বেশি শক্তিশালী গুলি চাই। হ্যাঁ, শক্তিশালী হজমি গুলি? কত শক্তিশালী? এই ধরো 5 বালতি মাংস আর 10 বালতি মিষ্টি আর মোটামুটি 500 লুচি 10 হাঁড়ি ভাত একটা গুলিতে হজম হয়ে যাবে। কারণ আমি গোপন সূত্র থেকে জানতে পেরেছি আগামী পরশু মন্ত্রী মশাই আমাকে বেশি খাইয়ে মারার জন্য একটা ভোজের বন্দোবস্ত করেছে। তার মানে বলতে চাইছো ওনার বিবাহ বার্ষিকীটা একটা অজুহাত? হ্যাঁ, তাই তুমি বানিয়ে ফেলো ওই শক্তিশালী গুলি। আমি হজমি গুলি দিয়ে মন্ত্রীর খাবারের গোলা সামাল দেব। ঠিক আছে গোপাল, আমি আজ রাতের মধ্যে তুমি যেরকম বললে সেরকম শক্তিশালী গুলি বানিয়ে ফেলবো। তুমি সময় করে এসে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মন্ত্রীর বাড়িতে গিয়ে তুমি এমন ভান করবে যেন তুমি কিছুই জানো না। সুস্বাগতম, সুস্বাগতম। আসুন আসুন, সবাই আসুন। গোপাল কোথায় গেল? গোপাল? এই তো আমি এখানে চলে এসেছি মন্ত্রী মশাই। বাহ 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 বাহ, বেশ বেশ। বাহ বাহ বাহ, বেশ সাজিয়েছো তো মন্ত্রী। তা একটু করতে হয়েছে আর কি। তবে বটা ঘটা আমায় এ ব্যাপারে অনেক সহযোগিতা করেছে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভেতরে খেতে বসবেন, চলুন। এই তো এলাম, তা এখনই খেতে বসবো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। সব খাবার এক্ষুনি বানানো হয়েছে, গরম গরম খেয়ে নিন, তারপর না হয় গল্প গুজব হবে। হ্যাঁ, আমার তো আবার খাবারের গন্ধ পেয়েই খিদে পেয়ে গেছে। চলুন মন্ত্রী মশাই, কোথায় খাবারের ব্যবস্থা করেছেন চলুন। তা গোপালের যখন খিদে পেয়েছে তখন আগে গোপালই খাক, আমরা না হয় একটু পরে বসছি। ঠিক আছে, তাহলে তাই হোক। চলো চলো গোপাল, খেতে বসবে চলো। একদম লজ্জা করে খাবেন না কিন্তু। পেট ভরে খাবে গোপাল, যত ইচ্ছে তত খাও। অনেক খাবারের বন্দোবস্ত হয়েছে। খান খান, আরো লাগলে বলবেন কিন্তু। আরে অত গুনে গুনে দেওয়ার কিছু নেই, পুরো ঝুড়িটাই নামিয়ে দিয়ে যা, আর আরো এক ঝুড়ি নিয়ে আয়। যা যা যা। এর মধ্যে এক ঝুড়ি খেয়ে ফেললে? দাঁড়াও, আরো দিচ্ছি। ওই রে বটা, আরো লুচি আন। ঘটা, মাংস নিয়ে আয়। আরো 5-6 ঝুড়ি লুচি নিয়ে আসুন মন্ত্রী মশাই, এতে আমার পেট ভরবে না। আর সাথে ওই 5-6 বালতি মাংস, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, কি অম্বল। মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, এখনো পেট ভরেনি তো। এই মরেছে। আমি তো ভেবেছিলাম 2-3 ঝুড়ি লুচি আর 2 বালতি মাংস খেয়ে গোপাল পেট ফেটে মরবে, কিন্তু এখন অব্দি তো 10 বালতি মাংস খেয়ে নিল। হ্যাঁ,
মন্ত্রী মশাই, আর তো লুচি মাংস নেই, রসগোল্লা আছে। এই মরেছে, নেই মানে? গোপাল গোপাল একাই সবার খাবার সাবার করে দিয়েছে। যা যা, চট করে রসগোল্লা নিয়ে যা। এক বালতি দেব তো গোপাল? কি লুচি মাংস কোথায়? হ্যাঁ, আমি এখনো লুচি মাংস খাবো, তারপর রসগোল্লা। আনুন আনুন আনুন। লুচি তো নেই গোপাল, আপাতত রসগোল্লা খাও। চলো সবাই, অনেক তো গল্প গুজব হলো, এবার আমরাও খেতে বসি। হ্যাঁ চলুন মহারাজ। গোপাল আর খেও না, সব তো শেষ হয়ে গেল। কি মন্ত্রীমশাই, আপনি অতিথিকে অভুক্ত অবস্থায় তাড়িয়ে দেবেন? এতে যে আপনার অকল্যাণ হবে। কি হলো মন্ত্রী, তুমি গোপালকে খেতে বারণ করছো কেন? সব খাবারই যে শেষ মহারাজ। সে কি শেষ মানে? তাহলে আমরা কি খাবো? এ তো মহারাজ নিমন্ত্রণ করে অপমান। ও মন্ত্রীমশাই, আমার তো পেট ভরেনি, আরো খাবার আনুন। ওরে বটা ঘাটা, তোদের আরো টাকা দিচ্ছি, তোরা ময়দা নিয়ে আয়, মাংস নিয়ে আয়, আর মিষ্টির দোকান থেকে রসগোল্লা। কিন্তু এত রাতে? ওসব রাত দিন জানি না, যেখান থেকে পারিস নিয়ে আয়। আরে আরে এত অল্প লুচি দেওয়ার কি আছে? আজ আমি সারা রাত খাবো। বল গোপাল, আর কত খাবে? তোমাকে খাওয়াতে খাওয়াতে তো আমি সর্বশান্ত হয়ে যাব। এরকম আর কিছুক্ষণ চললে যে আমি মরে যাব। কেন? আপনি তো আমাকে খাইয়ে মারার পরিকল্পনা করেছিলেন, এবার আমি খাবো আর আপনি মরে যাবেন। আপনার সব পরিকল্পনা আমি জানতে পেরেছি, আর তাই আমিও আপনার পরিকল্পনা নাস্তানাবুদ করার জন্য বিজ্ঞানীর সাহায্য নিয়েছি। হ্যাঁ, বিজ্ঞানী? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার খাবারের গোলাকে নিমিষে হজম করার জন্যে আমি গোপালকে হজমিগুলি বানিয়ে দিয়েছি। আবার পেটটা খালি হয়ে গেল। যান মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, আমার খিদে পেয়েছে তো। আমাদেরও তো খিদে পেয়েছে। আমাদের জন্যও খাবার নিয়ে আসুন। হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, যাও যাও খাবার নিয়ে এসো, নইলে আমি কিন্তু তোমাকে এই রাজ্য থেকে বের করে দেব। গোপালকে খাইয়ে মারার মতো। গোপাল, আমি সব জিনিসপত্র বিক্রি করে খাবার খাওয়াচ্ছি, এমনকি আমার পোশাকটাও বেচে দিয়েছি গো। এবার আমাকে ক্ষমা করে খাওয়াটা থামাও, নইলে ভিটে মাটি সব চাঁটি হয়ে যাবে গো। দাঁড়ান, এখনো কয়েক বালতি রসগোল্লা খাবো, তারপর থামবো। হ্যাঁ নয় হ্যাঁ। আরে তুমি আবার সকাল সকালই ঝুড়ি ভর্তি শাক কোথা থেকে আনলে? এই পুঁটিতে জমি থেকে। কি সুন্দর জমি ভর্তি শাক হয়েছে, দেখলেই চোখ ভরে যায়। হ্যাঁ গো, আমাদের তো কতটা জমি পড়ে আছে গো। তুমি ওতে একটু সবজি চাষ করতে পারো না? তাহলে অন্তত টাটকা সবজিটা খেতে পারতাম। টাটকা সবজি খাবে? জানো জমিতে কাজ করা কত কষ্ট? রোদে ঘামে তেতে পুড়ে জমিতে কাজ করতে হয়। যাও যাও যাও, আর বেশি কথা না বলে তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো। গরম গরম ভাত দিয়ে শাক ভাজা খেয়ে তারপর রাজবাড়িতে যাবো। সারাদিন খালি খাওয়া আর খাওয়া, কোনো কাজের বেলায় অষ্টরম্ভা। আমায় কিছু বললে নাকি গিন্নি? না না, তোমায় কিছু বলতে পারি। তাহলে আর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও যাও, তাড়াতাড়ি শাকগুলো ভেজে ফেলো গিয়ে। যাচ্ছি। যাই, আমিও তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। মহারাজ, এই নিন আপনার মৌরি ভেজানো জল। না না, আমি এখন এই সব খাবো না। আরে নিয়ে যাও তো। আজ্ঞে মহারাজ।
মন্ত্রীকে সেই কখন খবর পাঠিয়েছি, এখনো যে কেন আসছে না। মহারাজ আমাকে ডেকেছেন? এই যে মন্ত্রী, এতক্ষণে তোমার আসার সময় হলো? মানে সকালবেলা তো অনেক কাজ থাকে, সেগুলো সেরে আসতে একটু সময় তো লাগবেই মহারাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন কাজের কথায় আসা যাক। আচ্ছা, কোষাগারের অবস্থা দেখেছো? একেবারে শূন্য হয়ে গেছে। আচ্ছা কি করে এমন হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। কারণ এই সব কিছুর পিছনে যে আমি কলকাঠি নাড়ছি মহারাজ। কি হলো মন্ত্রী, তুমি কিছু একটা বলো। মানে আমি আর কি বলবো মহারাজ, এটা তো হবারই ছিল। যা অবস্থা দেখছি তাতে যা মনে হচ্ছে কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরে অর্থাভাব শুরু হয়ে যাবে। কি বলছো মন্ত্রী, এটা হবার ছিল মানে? না 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 না, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন মহারাজ, আপনাকে বাড়তি খরচ এই মুহূর্তে কমাতেই হবে। বাড়তি খরচ মানে? মহারাজ আমি হিসেব করে যা দেখেছি, আমাদের রাজকোষের অর্ধেক অর্থ খরচ হয় রাজসভার সদস্যদের বেতন দেওয়ার জন্য। এই অর্থটাকেই আপনাকে সঞ্চয় করতে হবে মহারাজ। এই তুমি যে কি বলছো না মন্ত্রী, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। একটু ঠান্ডা মাথায় ভাবুন মহারাজ। এই রাজসভায় যারা খুব প্রয়োজনীয় নয় তাদেরকে শুধু শুধু রাজসভায় রেখে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। মানে তুমি কাদের কথা বলছো বলো তো মন্ত্রী? মানে আমি নির্দিষ্ট করে কারোর কথা বলতে চাইছি না মহারাজ, তবে দেখুন এই যে গোপাল, ওর তো রাজসভায় সেরকম কোনো প্রয়োজনই নেই। তারপর ধরুন বিজ্ঞানী, উনিও তো সারা বছর ধরে একটাও নতুন যন্ত্র আবিষ্কার করতে পারেন না, তাই এদেরকে রাজসভায় বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার তো কোনো প্রয়োজন নেই মহারাজ। আমার মতে ওদেরকে এখন রাজসভা থেকে ছাঁটাই করে দিন, দেখবেন আপনার অনেক অর্থ সঞ্চয় হবে। তবে আমি আমার কথা বললাম, এবার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন। মন্ত্রী তুমি ঠিক কথাই বলছো। গোপাল, তারপরে বিজ্ঞানী, এরা তো রাজসভার কোনো কাজেই লাগে না, তাই এদেরকে রাজসভায় রেখে শুধু শুধু বেতন দেবার তো কোনো প্রয়োজনই নেই। না 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 না, আমি আজই ওদের রাজসভা থেকে বরখাস্ত করব। এটাই তো চাইছিলাম। আমার কিছু ঘোষণা রয়েছে, সবাই একটু মন দিয়ে শুনবে। আমাদের কৃষ্ণনগরে অর্থাভাব দেখা দিচ্ছে, তাই আমি ঠিক করেছি এই মুহূর্তে আমার যত বাড়তি খরচ আছে সব আমি বন্ধ করে দেব। মহারাজ আমার মনে হয় সবাইকে ব্যাপারটা খুলে বলাই উচিত। হ্যাঁ, আমি সব খুলেই বলছি। আমি গোপাল আর বিজ্ঞানীকে রাজসভা থেকে বরখাস্ত করছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মনোরঞ্জনের তুলনায় আমার অধিক অর্থ সঞ্চয় করা উচিত। কিন্তু মহারাজ, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আর আমি সমস্ত দিক বিবেচনা করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছি, আর আমি কিন্তু আমার সিদ্ধান্তে অনড় থাকবো। হ্যাঁ গো, বলি এত তাড়াতাড়ি ফিরে এলে রাজবাড়ি থেকে? আর তোমাকে যে চুনো মাছ আনতে বলেছিলাম, এনেছো? আর চুনো মাছ? এইবার থেকে ভাত আর আলু সেদ্ধ খাবার অভ্যেস করো গিন্নি। ভাত আলু সেদ্ধ? কিন্তু কেন? গিন্নি, আমাকে আর বিজ্ঞানীকে মহারাজ রাজসভা থেকে বরখাস্ত করেছেন। উমা, সে কি কথা? হ্যাঁ গিন্নি, আমি ঠিকই বলছি। কৃষ্ণনগরে নাকি অর্থাভাব দেখা দিয়েছে, তাই মহারাজ আমাদের রাজসভা থেকে বরখাস্ত করে অর্থ সঞ্চয় করবেন। তাহলে আমাদের চলবে কিভাবে? সেটাই তো ভাবছি গিন্নি, কি যে করা যায়। কিছু একটা তো করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? হ্যাঁ গো, আমাদের তো কিছুটা জমি আছে, সেই জমিতে চাষ করলেই তো হয়, অন্তত ভাতের অভাবটা তো আর হবে না। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি গিন্নি। তবে বহুদিন ধরে তো জমিতে চাষাবাদ করা হয় না, জমিটা কি এখনো চাষ করার উপযোগ্য আছে গিন্নি? কাল একবার গিয়ে দেখো না, তারপর না হয় অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। হ্যাঁ, কাল বরং একবার পুটির বাবাকে নিয়ে জমিতে যাব, বুঝলে, তারপর দেখি যদি কিছু করতে পারি।
এ বাবা, এই জমির অবস্থা তো দেখছি খুবই শোচনীয়। হ্যাঁ গো, অনেক বছর জমিতে চাষ না করার জন্য তোমার জমিখানা পুরোই অনুর্বর হয়ে গেছে গো গোপাল দাদা। তাহলে কি আর এই জমিতে চাষ করা যাবে না? চাষ করা যাবে না বললে ভুল হবে, কিন্তু এই জমিতে চাষ করতে গেলে আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়ে যাবে। কারণ এই জমিকে চাষের উপযোগ্য করে তুলতে হলে আগে এই জমিতে প্রচুর জল দিতে হবে, আর জলের যা দাম তাতে তুমি পোষাতে পারবে না গো গোপাল দাদা। জলের দাম? জলের আর কত পয়সা দাম? জল এখন আর জল নেই গো, পুরো আগুন হয়ে গেছে, ছুঁতে গেলেই ছ্যাঁকা খাবে। এই জলের দাম দিতে গিয়েই তো আমাদের মতন কৃষকদের সব অর্থ জলে চলে যাচ্ছে। এই জল কিনতে গিয়ে আমরা সময় মতন খাজনা দিতে পারছি না। তাই নাকি? তার জন্যই তাহলে গ্রামে এত অর্থাভাব শুরু হয়েছে। তা তোমরা জলটা কোথা থেকে কেনো? মন্ত্রী মশাইয়ের পুকুর থেকে বড় বড় বালতি করে জল আনি। মন্ত্রী মশাইয়ের পুকুর? কিন্তু আমার যতদূর মনে পড়ছে মন্ত্রী মশাইয়ের তো কোনো পুকুর নেই। আচ্ছা, কোন পুকুরটা থেকে তোমরা জল নাও আমাকে একটু বলতে পারবে? ওই তো গো, বটতলির ওখানে যে পুকুরটা আছে ওটাই আমাদের জমির লাগোয়া পুকুর, ওটাই মন্ত্রী মশাইয়ের পুকুর। বটতলির ওখানে? কিন্তু ওটা তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পুকুর, ওটা আবার মন্ত্রীর হলো কবে থেকে? সেটা তো আমি জানি না গোপাল দাদা। দেখো গিয়ে ওই মন্ত্রী হয়তো ছলে বলে কৌশলে ওই পুকুরখানা দখল করে নিচ্ছে। তবে পুকুর জারি হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। তাছাড়া জমিতে জল দেবার মতো এই গ্রামে সেরকম কোনো পুকুর নেই। অগত্যা তোমাদের বাধ্য হয়েই মন্ত্রী মশাইয়ের থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হচ্ছে, তাই তো? হ্যাঁ গো গোপাল দাদা, আর তোমাকেও চাষ করতে হলে ওই মন্ত্রীর থেকেই বেশি দাম দিয়ে জল কিনতে হবে। বুঝেছি, চলো তাহলে মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলে আসি, দেখি জলের দাম কত চায়। ঠিক আছে, চলো তবে। গোপালকে রাজসভা থেকে সরাতে পেরে আমার মনে মনে যে আনন্দ হচ্ছে না, আমি কি বলবো। এইবার রাজকোষ থেকে যত ইচ্ছে টাকা সরাই না কেন, কেউ বলার নেই, কেউ দেখারও নেই। মন্ত্রী মশাই, ভিতরে আসতে পারি? এই কে? ও তুই? কি ব্যাপার, আবার ওই গোপাল বেটা কি করতেছে রে? মন্ত্রী মশাই, ওই গোপাল দাদা আপনার সাথে একটু কথা বলতে এসেছে। কি ব্যাপার গোপাল, কি বলতে এসেছো? মন্ত্রী মশাই, আমার একটা জমি আছে, সেখানে আমি চাষ করতে চাই, আর চাষ করার জন্য আমার অনেক জলের প্রয়োজন। আপনি বটতলির পুকুরটা থেকে আমাকে জল দিতে পারবেন? কৃষ্ণনগরের ভাঁড় গোপাল চন্দ্র, সে করবে চাষ। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ, সে আমি তোমাকে জল দিতেই পারি, তবে প্রতি 10 বালতি জলের দাম আমার 10 মোহর করে লাগবে গোপাল। 10 মোহর? কিন্তু আপনি তো বাকি কৃষকদের 1 মোহর দিয়ে জল দেন, আমার বেলায় 10 মোহর কেন? আরে ওদের সাথে তোমার তুলনা? ছি ছি ছি, তুমি হলে কৃষ্ণনগর রাজসভার ভাঁড়, থুড়ি বরখাস্ত হওয়া ভাঁড়। ওদের থেকে আর তোমার থেকে যদি আমি একই পরিমাণ অর্থ নিই, তবে ওরা আবার বলবে মন্ত্রী মশাই আমাদের জন্য কিছুই করলেন না। কিন্তু এত বেশি পরিমাণ অর্থ দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় মন্ত্রী মশাই। তাহলে তো আমার পক্ষেও তোমাকে পুকুর থেকে জল দেওয়া সম্ভব নয় গোপাল। আচ্ছা মন্ত্রী মশাই, এই পুকুরটা তো মহারাজের ছিল, এটা আপনার কবে হলো একটু জানতে পারি? মহারাজ এটা আমায় দান করে দিয়েছে গোপাল। ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। হ্যাঁ, একেবারে ঠিক জায়গায় কোপ ফেলেছি। এই টেকোটা এইবার আচ্ছা মতন জব্দ হবে। ওই মন্ত্রীর কুটবুদ্ধির জন্য আজকে আমার এই অবস্থা। ওকে তো আমাকে মজা দেখাতেই হবে, কিন্তু তার আগে আমার নিজের একটা ব্যবস্থা করতে হবে, নইলে তো গিন্নি আর আমি না খেতে পেয়ে মরবো। কিন্তু কি করি, জমির যে অবস্থা তাতে তো জল ছাড়া কোনো গতি নেই, আর আমার কাছে এখন এত অর্থও নেই যে মন্ত্রীর থেকে জল কিনবো। এই গেল বৃষ্টিতে সব কাপড় ভিজে গেল। হ্যাঁ গো, বসে বসে বৃষ্টি দেখছো, কাপড়গুলো একটু তুলতে পারলে না? বৃষ্টি? হ্যাঁ বৃষ্টি, গিন্নি পেয়েছি, উপায় পেয়েছি গিন্নি, উপায় পেয়ে গেছি।
আরে 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 এইভাবে বৃষ্টিতে ভিজছো কেন? আর কি উপায় পেয়েছো? হ্যাঁ, চাষের জমিতে মাছ চাষ করার। চাষের জমিতে মাছ চাষ? আরে আরে ওই দিকটা ওই দিকটা ভালো করে খুঁড়ো। আরে গোপাল দাদা, জমি খুঁড়ছো কেন? ধনরত্ন পেলে নাকি? ধনরত্নের চাষ করবো গো। ধনরত্ন চাষ? কি বলছো? আমি তো কিছুই বুঝছি না। দাঁড়াও, তোমাকে আমি বুঝিয়ে বলছি। দেখো, এই জমিতে ফসল চাষ করার জন্য অনেক জল লাগবে, কিন্তু আমার কাছে এখন এত জল কেনার মতো অর্থ নেই। তাই আমি ঠিক করেছি আমার জমিটাকে আমি পুকুর বানিয়ে ফেলবো, আর এই পুকুরে আমি মাছ চাষ করব। হ্যাঁ। ওমা, তাই নাকি? কিন্তু কিন্তু পুকুর ভরতে তো অনেক জল চাই। প্রাকৃতিক জল থাকতে আমার চিন্তা কি গো? হ্যাঁ, ভেবেছিলাম বর্ষা আসতে দেরি হবে, তাই জল জল করে হাহাকার করছিলাম, কিন্তু আজ থেকে বর্ষা নেমে গেল। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবা, যা বলবে একটু খোলসা করে বলো না গো। তোমার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না গোপাল দাদা। আরে আমি বৃষ্টির কথা বলছি। এখন তো বর্ষাকাল পড়ে গেল, আর যা বৃষ্টি হচ্ছে তাতে 3 দিনে আমার পুকুর ভরে যাবে, আর একবার পুকুর ভরে গেলেই ওই পুকুরে আমি মাছ চাষ শুরু করে দেব। সত্যি গোপাল দাদা, তোমার মাথায় কত বুদ্ধি গো। গোপাল দাদা, তোমার পুকুর তো মাত্র 2 দিনের বৃষ্টিতেই পুরো ভরে গেছে। হ্যাঁ রে, আসলে 2 দিন যা বৃষ্টি হলো, না ভরে উপায় কি? হ্যাঁ, এই আবার অন্ধকার করে এসেছে, মনে হয় বৃষ্টি নামবে। নাও 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 নাও, এইবারে মাছের চারাগুলো জলে ছেড়ে দাও দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। গোপাল দাদা, এই মাছগুলো এক্ষুনি যা লাফাচ্ছে তাতে মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই এরা অনেক বড় বড় হয়ে যাবে। তবে তোমার তো সমস্যা মিটে গেল গোপাল দাদা, কিন্তু আমাদের কি হবে? সেটাই হলো কথা। ওই মন্ত্রীর বিরুদ্ধে কিছু একটা করতেই হবে, যাতে ওই মন্ত্রীর সবার মাথায় বসে ছুরি ঘোরানোটা বন্ধ হয়। কি করা যায় বলো তো গোপাল দাদা? আচ্ছা, তোমরা ওই মন্ত্রীর পুকুর থেকে কিভাবে জল নিতে? আমরা বালতি করে বয়ে বয়ে জল নিয়ে আসি। এত কষ্ট করে বালতি করে জল নিয়ে আসো? এতে তো অনেক কষ্ট। কি করবো বলো গোপাল দাদা, আর তো কোনো উপায় নেই। কে বলেছে উপায় নেই? এই গোপাল ঠিক তোমাদের জন্য একটা উপায় বের করে দেবে। তুমি থাকো এখানে, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ গোপাল দাদা? মন্ত্রীর ষড়যন্ত্রের বাসা ভাঙতে। বিজ্ঞানী, ঘরে আছো? আরে গোপাল যে, এসো এসো। তোমার একটা সাহায্য লাগবে বিজ্ঞানী। কি সাহায্য গোপাল? তোমাকে একটা যন্ত্র তৈরি করতে হবে বিজ্ঞানী। যন্ত্র? হ্যাঁ, আমার পুকুর থেকে সবার জমিতে জল দিতে পারি এরকম একটা যন্ত্র। তুমি পারবে এমন একটা যন্ত্র আবিষ্কার করতে? পারবো, তবে কিছুদিন সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও বিজ্ঞানী, তবে ওই যন্ত্রটা আবিষ্কার করতেই হবে, যাতে মন্ত্রীর ওই জলের ব্যবসাতে আমি ছাই ঢালতে পারি। হ্যাঁ, আরে মন্ত্রী মশাই, কোথায় চললেন? একটু রাজবাড়িতে যাচ্ছি। এত দেরি করে রাজবাড়িতে যাচ্ছেন? আরে এখন তো মহারাজের কানে ফুসমন্তর দেওয়ার জন্য গোপাল আর রাজবাড়িতে নেই, তাই রাজবাড়িতে তাড়াতাড়ি যাওয়ারও বালাই নেই। ভাগ্যিস বুদ্ধি করে গোপালকে রাজবাড়ি থেকে বের করে দিয়েছি। আর এখন তো গোপালের অবস্থাও খুবই শোচনীয়। আমার পুকুর থেকে জল নিয়ে চাষ করার সামর্থ্য নেই। ভাবছি এই সুযোগে জলের দাম আরো বাড়িয়ে দেবো, যাতে গোপাল কিছুতেই জমিতে চাষ না করতে পারে। গোপাল তো তার জমিটা খুঁড়ে বৃষ্টির জল ভরিয়ে পুকুর বানিয়েছে, ওই পুকুরে ও মাছ চাষ করছে। আবার তো শুনলাম বিজ্ঞানী নাকি কি এক যন্ত্র আবিষ্কার করবে, সেই যন্ত্র দিয়ে নাকি গোপালের পুকুর থেকে সবার জমিতে জল সরবরাহ হবে।
কি বলছিস তোরা? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা একেবারে ঠিক কথাই বলছি। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখুন। বটা ঘটাদের কথা যদি সত্যি হয় তাহলে তো আমার এতদিনের ব্যবসা মাঠে মারা যাবে। না 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 না, নিজের চোখে না দেখা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। যাই 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 যাই, নিজের চোখে একবার গিয়ে দেখে আসি, যাই। গোপাল, এই হলো তোমার সেই যন্ত্র। এটাকে পাম্প মেশিন বলা হয়। ইয়ে মানে বিজ্ঞানী, এই পাম্প মেশিন থেকে জল বের হবে কি করে? এই যে হাতলটা দেখছো, এটা 3 বার ঘুরিয়ে দিলেই এই যন্ত্র চালু হয়ে যাবে আর জল উঠতে শুরু করবে। বাবা বাবা, এটা তো দারুণ ব্যাপার গো গোপাল দাদা। বিজ্ঞানী বাবু, একবার এই যন্ত্রখানা চালু করে দেখান না। হ্যাঁ, নাও গোপাল নাও, এই হাতলখানা জোরে জোরে 3 বার ঘোরাও দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই একবার, এই 2 বার, আর এই হলো 3 বার। আরে ওই তো জল পড়ছে। হ্যাঁ বিজ্ঞানী, জল পড়ছে, জল পড়ছে। এইবারে যন্ত্র থেকে জল সবার জমিতে চলে যাবে গোপাল। সত্যি বিজ্ঞানী, তুমি না থাকলে এটা সম্ভবই হতো না। শোনো তোমরা, এই যন্ত্রের সাহায্যে তোমরা খুব সহজে মাটির নিচ থেকে জল নিজেদের জমিতে দিতে পারবে। আর যদি জমির তলদেশে জল অনেক নিচে থাকে তাহলে অন্য কারো পুকুরে পাম্পের অর্থাৎ জল নিষ্কাশন যন্ত্রের একটা নল দিয়ে জল টেনে এনে আরেকটা নল দিয়ে বের করার ব্যবস্থাও আছে। ব্যাস, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমার তো পুকুর আছে, মাছ চাষ হচ্ছে, আর প্রয়োজনে তোমরা জলও নিতে পারবে। এই জন্যই বলে, যার কেউ নেই তার জন্য ওপরওয়ালা আছে। আর গোপাল দাদা, তুমি না থাকলে আমাদের সমস্যার সমাধান হতো না। এইবার ওই মন্ত্রী বুঝবে মানুষ ঠকিয়ে ব্যবসা করলে কি হয়। আরে মন্ত্রী মশাই, আপনি আসুন আসুন আসুন, আমাদের নতুন যন্ত্র দেখে যান। ইয়ে মানে তার মানে তোরা কেউ আর আমার পুকুর থেকে চাষের জন্য জল নিবি না, তাই তো? না, তোমার থেকে এত বেশি অর্থ দিয়ে জল নিয়ে আমরা মরবো নাকি? ভেবে দেখ, এখনো ওই গোপাল কিন্তু নিজের স্বার্থেই সব করছে, যাতে তোদের ঘাড় ভেঙে ও নিজের ব্যবসাটা চালিয়ে যেতে পারে। কে কার স্বার্থে কি করছে সেটা 1 মাস পরেই সবাই বুঝতে পারবে মন্ত্রী মশাই। আপনি এবার আসুন মন্ত্রী মশাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে শেষে দেখিস তোদেরকে আবার আমার কাছেই ফিরতে হবে। এই আমি বলে দিলাম। এই মন্ত্রী আমাকে সবার সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করতে পারে, তাই আমাকে সজাগ থাকতে হবে। আমার ব্যবসা খেয়ে মন ভরেনি, আবার এখানে চলে এসেছে টেকোটা। আরে গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, এই নিন আমাদের সবার খাজনা, যা এতদিন অভাবের কারণে সবাই দিতে পারেনি। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তোমরা এতদিন সবাই খাজনা দাওনি কেন? তোমাদের কারণেই তো কৃষ্ণনগরে এত অর্থাভাব দেখা দিয়েছিল। কোথা থেকে দেবো মহারাজ? মন্ত্রী মশাই তো আমাদের থেকে জলের দাম বেশি বেশি করে নিয়ে আমাদের পুরো পথে বসিয়ে দিয়েছিলেন। এই গোপাল দাদা আমাদের বাঁচিয়েছে। কি ব্যাপার গোপাল, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে সব বুঝিয়ে বলছি মহারাজ। ওই তো গো, বটতলির ওখানে যে পুকুরটা আছে ওটাই আমাদের জমির লাগোয়া পুকুর, ওটাই মন্ত্রী মশাইয়ের পুকুর। বটতলির ওখানে? কিন্তু ওটা তো মহারাজা কৃষ্ণচন্দ্রের পুকুর। তবে পুকুর যারই হোক, আমাদের তো ওখান থেকেই জল নিতে হবে। অগত্যা তোমাদের বাধ্য হয়েই মন্ত্রী মশাইয়ের থেকে বেশি দাম দিয়ে জল কিনতে হচ্ছে, তাই তো? এই মন্ত্রী গোপালকে ঠিক বলছে? মানে মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই ভুল করব না মহারাজ, এই ভুল করব না আমি। অনেক হয়েছে, আর নয়, এইবার তোমাকে আমি শুলে চড়াবো। না না মহারাজ এরকম করবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি কথা দিচ্ছি এই ভুল আর হবে না মহারাজ, আমি আপনার পুকুর আপনাকে ফেরত দিয়ে দেব মহারাজ। ক্ষমা করতে পারি, তবে একটাই শর্তে,
জলের দাম হিসেবে যার থেকে যতটা অর্থ নিয়েছো তার সমস্তটাই তোমাকে সুদে আসলে সকলকে ফিরিয়ে দিতে হবে। আমি যার থেকে যা অর্থ নিয়েছি সমস্তটা সুদে আসলে মিটিয়ে দেব, এই আমি কথা দিলাম মহারাজ, আমি কথা দিলাম। এইবারে কৃষ্ণনগরের মন্ত্রী মশাই মন্ত্রীর মতো কথা বলেছে। গোপাল, বিজ্ঞানী, তোমরা আমাকে ক্ষমা করে দাও। এই মন্ত্রীর কূটবুদ্ধির জন্যই তোমাদের সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। না না মহারাজ, এইভাবে বলবেন না। এই ঘটনাটা না হলে তো আমরা জানতেই পারতাম না মন্ত্রী মশাই কৃষকদের সাথে এত বড় চক্রান্ত করছেন। হ্যাঁ মহারাজ, গোপাল ঠিক কথাই বলেছে। সত্যি গোপাল আর বিজ্ঞানী, তোমরা দুজনে তো আমার রাজসভার দুই রত্ন। আজ থেকে তোমাদের আবার আমি রাজসভায় নিয়োজিত করলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।